স্লাইড দেখা যাচ্ছে কিনা, আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানান কিন্তু। এবারে দেখা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা আপনাদের সিলেবাস হয়তো দেখছেন। সিলেবাসে হচ্ছে 10 মার্কের একটা ট্রান্সলেশনের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ইংলিশ টু বাংলা আসবে। ঠিক আছে, এছাড়া যা দেখতে পাচ্ছি এখানে ফোকাস রাইটিং আছে 35-এর দুইটা, আর জিকে আছে 15, মানে 30 মার্কের। কম্প্রিহেনশন আছে, যেখানে হচ্ছে প্যাসেজ রিডিং, এই জিনিসটা কাজে লাগবে, 30 মার্কের আছে। ম্যাথমেটিক্স আছে 30 মার্ক, আর্গুমেন্ট আছে 30 মার্ক। আমাদের রাইটিং এ হচ্ছে 100 মার্ক। আগের মতনই হচ্ছে সিলেবাস। আগে শুধু ট্রান্সলেশনের কথা বলা থাকতো, বাংলা টু ইংলিশ না ইংলিশ টু বাংলা, ওরকম বলা থাকতো না। যারা এখন ক্লাস করতেছেন বা পরে রেকর্ডিং দেখবেন বা হোয়াটএভার, এই পরীক্ষা দিতে বসে ম্যাক্সিমাম মানুষের যেটা হয়, এই যে সিনিয়র অফিসারের যে ফরম্যাটটা, এটা প্রথম শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের রেডির পরীক্ষা দিয়ে। তো যেটা দেখছি যে অনুবাদ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ করার সুযোগ পায় না। ট্রান্সলেশন যেটা থাকে, এইটা হচ্ছে 10 মার্ক, তো অনেক ক্ষেত্রে হচ্ছে ছেড়ে দিয়ে চলে আসে, করার একদমই টাইম পায় না বা কিছু একটা। তো আপনি যদি এমনি সময় হিসাব করতে যান যে আমি এর পিছনে কতটুকু সময় পাবো অ্যাকচুয়ালি, তো খাতা কলমের হিসাবে হচ্ছে এটা 6 মিনিটের মতন সময় পাবে। তবে এটার জন্য হচ্ছে 10 মিনিটের মতন সময় বরাদ্দ রাখা যাইতে পারে। ঠিক আছে, অত হয়তো পারেন না, অনেক ক্ষেত্রে হয়তো আহ, শেষের দিকে এটা করা হইতে পারে, যে যেভাবে হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন করে নেন আর কি। তবে এই পরীক্ষা যদি আমি দিতে বসতাম, আমি হচ্ছে চেষ্টা করতাম যে 25 মিনিট হচ্ছে ম্যাথের জন্য রাখার, এবং এই 25 মিনিটের আমি যে 5টা ম্যাথ থাকতো দেখতাম ওর ভিতরে কোন 4টা দ্রুত মিলানো যায়, সেটা করার চেষ্টা করতাম। এবং টাইম শেষ হইতো, আমি জাস্ট ওইখানে স্টপ করে পরের প্রশ্নে চলে যেতাম। এমন যদি হইতো যে না, এখানে হচ্ছে আর 3-4 মিনিট সময় দিলে এই ম্যাথটা হয়তো সলভ হইতে পারে, এরকম আমার মনে হইতেছে, তাও আমি সময় এখানে দিতাম না। এইটা হচ্ছে অ্যাটলিস্ট 6-7টা, কয়টা রিটার্ন দিছে মনে নাই, 5-6টা রিটার্ন দেওয়ার পরে আর কি। মানে আমার এক্সপিরিয়েন্স এইটা, মানে এইটা হওয়া উচিত, বা আমি বসলে এটা করতাম যে ম্যাথের প্রতি আমার টাইম শেষ, ক্লোজ। জিকের প্রতি সময় এতটুকু, টাইম শেষ, ক্লোজ। ফোকাস রাইটিং আমি এটা এতটুকু সময় করে লিখবো চিন্তা করছি। ধরেন আমি সাপোজ চিন্তা করছি যে আমি হচ্ছে 10 মিনিট লিখবো বা 15 মিনিট লিখবো, তো যখন হচ্ছে 13 মিনিট হবে তখন আমি কনক্লুশনে যা শুরু করবো, যা 2 মিনিট আছে আমার, এবার এটা ক্লোজিং টানতে হবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট ওইভাবে হচ্ছে ক্লোজ করার চেষ্টা করতে হবে। আর হচ্ছে ওভারঅল, মানে যত পরীক্ষা দিয়েছে আর কি, ব্যাংক বিসিএস সবকিছু মিলিয়ে, সেই হিসাবে যদি আমার যেটা থিওরি, মানে আমি যেটা পার্সোনালি ফলো করি, সেটা হচ্ছে যে কয়টা কোশ্চেন আছে সবকিছু আমার কাছে হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে একটা আমি, সাপোজ আমার দুইটা ফোকাস লিখতে হবে, একটা ফোকাস আমার একদম ধুমধার একটা কমন বাজছে, আর একটা ফোকাস একদমই কমন বাদে নাই, শুনি নাই জীবনে কোনোদিন কোনো কিছু। আমি এখন হচ্ছে কি করব, তখন অনেকে অনেক আমার খুব ক্লোজ ফ্রেন্ড জুনিয়র, তাদের মানে চিন্তা এরকম, বিশেষ করে এটা বাংলাদেশ বিষয় বলে, যখন 2-4 ঘন্টার পরীক্ষা হয় তারা এই কাজটা করে, যে এই প্রশ্নটা আমি ভালো পারি, এটা আমি খুব সুন্দর করে লিখি এক্সট্রা এফোর্ট দিয়ে এটার পিছনে। সাপোজ আমি একটা ফোকাসের জন্য হচ্ছে কয় মিনিট, 20 মিনিট করে ধরেন সময় দিছি, বা আর একটু সময় বেশি পাবো, 20-20 মিনিট করে সময় দিছি, তা আমি চিন্তা করলাম কি, এটা যেহেতু আমার কমন করে নাই, এইটা হচ্ছে আমি 12 মিনিটে লিখবো, এইটা আমি আধা ঘন্টা বসে লিখবো। এই কাজটা করলে এইটার যে মার্ক বাড়ে তা না, এইটার মার্ক উল্টা আরো কমে। ধরেন যে হচ্ছে দুইটা জিনিস ইকুয়ালি লিখছে, মানে সমান সাইজের লিখছে, সমান ইফোর্ট দিয়ে লিখছে, দুইটার হয়তো মান সমান হয় নাই, কোয়ালিটি সমান হয় নাই, একটার কোয়ালিটি খুব ভালো হয়েছে আর একটা কোয়ালিটি হয়েছে হাবিজাবি, সে মনে করেন হচ্ছে এটা খারাপ লেখার জন্য 35-এ সাপোজ হচ্ছে 14 পাইলো, আর এইটা ভালো লেখার জন্য হয়তো 24 পাইলো। এবার এ যেরকম লিখছে হুবহু আপনি এখানে লিখছেন, আর এইটা আপনি হচ্ছে কম ইফোর্ট দিচ্ছেন, এখন ওর চাইতে এখানে আপনি বেশি ইফোর্ট দেওয়ার জন্য হয়তো 1 মার্ক বেশি পাবেন ম্যাক্সিমাম। আর এইটা যেহেতু একদমই ইফোর্ট দেন নাই, এবং এইটা ইফোর্ট দিয়ে কি করছেন, স্যারের আরো ইয়া থট আরো বাড়ায় দিচ্ছেন, তখন এইটার মার্ক আরো কমার কথা। ঠিক আছে, ধরেন এইটার মার্ক হচ্ছে, সে তো এভারেজ লিখে হয়তো 14 পাইছে, আপনি হয়তো তখন 8-10 পাবেন, বা ইফোর্টই দেন নাই এটার ভিতরে। এইটা হয়তো লিখছেন 3 পেজ, এইটা হয়তো কোনো মতে 1 পেজ হাবি জাবি লিখে দিয়ে আসছেন। এই জন্য আমি যেটা ফলো করি যে আমার একটা হয়তো কমন পড়ছে, এটা হয়তো কমন পড়ে নাই, আমি হয়তো জীবনে কোনদিন এটা নামই শুনি নাই, কিন্তু ওইটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আমার খাতাটা মনোযোগের সহকারে পড়তে হবে, পুরা খাতাটা। মানে আপনি যদি স্ক্রল করে চলে যান, তাহলে আমার খাতা দেখে বুঝতে পারবেন না কোনটা আমি বানায় লিখছি আর কোনটা আমি প্রিপারেশন নিয়ে লিখছি। আর আপনার প্রেজেন্টেশন এমন থাকতে হবে, এবং সবকিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এইসব পরীক্ষায় হচ্ছে নর্মালি যদি, যদিও একটা ফোকাস লেখে নাই, এরকম লোকজন চাকরি পাইছে বলে আমি শুনি, অনেকেই গল্প করে, এডিতেও হয়েছে। ট্রান্সলেশনের কথা যেটা বলতে গেছিলাম, অনেক ছেলেপেলে আছে হচ্ছে ট্রান্সলেশনের অ্যান্সার করে নাই, কারণ ট্রান্সলেশনের 10-এর কত পাবে, 5-6 পাবে, 5-6 অন্য অনেক কিছু দিয়ে হচ্ছে বিট করা সম্ভব।
তো দেখবেন আশপাশে অনেকে হচ্ছে ট্রান্সলেশন অ্যান্সার করে না, জিকে খারাপ হয়েছে, তারপরও চাকরি পেয়েছে, আপনি হয়তো সবকিছু অ্যান্সার করা পারেন না, সব রকমই আছে। বাট এটা একটু টাফ, এবং হচ্ছে সবসময় চেষ্টা করতে হবে যে সবকিছুতে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়া একটা মানে ভারসাম্যপূর্ণ একটা পরীক্ষা দিয়ে আসার। ঠিক আছে, যে আমি এইখানে আমার ম্যাথের প্রিপারেশন ভালো, এখানে আমি 30 আউট অফ 30 তুলবো, কোনো দরকার নাই তো। আপনি ওইটা করতে যায় হয়তো একটা ফোকাস লিখতে পারেন নাই, যেখানে হয়তো আপনি 22 পাইতেন, এখন সময় পান নাই বলে সেখানে পাই বসছেন 10। ঠিক আছে, এবং যাই লিখবেন সেটা হচ্ছে 1 পেজ লেখেন আর 3 পেজ লেখেন, 10 মিনিটে লেখেন আর 20 মিনিটে লেখেন। সেইটার যে ফরম্যাট থাকবে একেবারে কি বলে, এটা একটা শুরু থাকবে শেষ থাকবে, এই জিনিসটা আস্তে আস্তে এরকম বানাবেন, মানে গড়তে গড়তে উপরের দিকে নামাবেন, ক্লোজিং এর দিকে টানবেন, এই যে একটা মানে ফরম্যাট, স্ট্রাকচার, কাঠামো, whatever, সেইটা আপনি 10 মিনিটে লিখলেও ওই কাঠামোটা থাকবে, 20 মিনিটে লিখলেও ওই কাঠামোটা থাকবে, 1 পেজ লিখলেও ওই কাঠামোটা থাকবে, 3 পেজ লিখলেও ওই কাঠামোটা থাকবে। ঠিক আছে, মানে ওই জিনিসের শুরু শেষ হবে, এমন না যে আমার জন্য এটার জন্য বরাদ্দ ছিল 20 মিনিট, আমি ভাই 5 মিনিটে কোনো মতো লিখে শেষ করছি বুঝলা, এটার কনক্লুশন টানতে পারি নাই, বা আমার মনের মতন করে লিখতে পারি নাই, আমি হয়তো প্রিপারেশন নিয়ে রাখছি এই 5টা পয়েন্ট লিখবো, 2টা পয়েন্ট লিখে আমি আর সময় পাইনি, এটা করা যাবে না। আপনি যদি প্রিপারেশন 5টা পয়েন্টের, আপনার 5টা পয়েন্টই লেখা ওইটার ক্লোজ টানতে হবে, সেটা আপনি যেরকম সময় লেখেন। ঠিক আছে, আমরা ট্রান্সলেশনে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র হচ্ছে ট্রান্সলেশন, আর আপনাদের আজকে একটা লাইভ এক্সাম হওয়ার কথা ছিল, বলে দিতে বলছে, সেটা আজকে হবে না, আগামী কালকে হবে। আমরা আজকে অনুবাদের ক্লাস করব। আচ্ছা, কে হ্যান্ড রেজ করছেন বলেন। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা ওয়ালাইকুম আসসালাম কোয়েশ্চেন ভাই, ছিল। বলেন। স্যার ট্রান্সলেশনটা তো লাস্টে থাকে, 7 নম্বরে থাকে। তো ফার্স্ট অফ হুম। অল আমি কি সিরিয়ালটা ব্রেক করতে পারবো, মানে ট্রান্সলেশনটাকে আগে লিখে ফেলতে পারবো চাইলে? আচ্ছা, এইটার দুইটা বিষয়, একটা হচ্ছে আপনাদের খাতা দেখবেন হচ্ছে টপ পেজ যেটা এরকম করা থাকে, এই পজিশনে কিছু নির্দেশনা থাকে, এইখানে আপনার সাইন করতে হবে, এখানে শিক্ষক সাইন করবে, এখানে হচ্ছে মার্ক দেওয়ার জায়গাগুলো থাকে, এরকম নর্মালি এরকম ফরম্যাটে থাকে। এই জায়গাটা খেয়াল রাখবেন লেখা আছে কিনা, যে সিকোয়েন্স অনুসারে অ্যান্সার করতে হবে কিনা, এরকম কোনো নির্দেশনা উত্তরপত্রে দেওয়া আছে কিনা, যদি দেওয়া না থাকে তাহলে করতে হবে না। 2 নম্বর সিস্টেম হচ্ছে খাতায় এরকম প্রশ্ন খাতার ভিতরে থাকে, আলাদা করে কোশ্চেন পেপার দেয় না। এইটা একটা ফরম্যাট, যে আপনার জন্য আমি হচ্ছে ধরেন এটা 1 নম্বর পেজ, 2, 3, 4 নম্বর পেজ, এই পেজে হচ্ছে ফোকাসের কোশ্চেনটা দেওয়া আছে, এইখানে আর একটা ফোকাসের প্রশ্ন দেওয়া আছে, এরকম পেজ সিলেক্ট করে দেওয়া, সেই ক্ষেত্রে তার সিকোয়েন্স মেনটেন করার কিছু নেই, আপনার ওইভাবে লিখতে হবে। আর যদি এমন হয় যে কোশ্চেন দিছে, সিকোয়েন্সের কথা কোনো কিছু বলে নাই, লুজ শিট কিন্তু নেওয়া যায় না, বাই দ্য ওয়ে, ব্যাংকের পরীক্ষায় কখনো লুজ দেয় না, ওই খাতার ভিতরে লিখতে হবে। তা আপনি কোনটা কতটুকু লিখবে এটা তো আপনি বাড়ি থেকে ঠিক করে যাবেন, যে আমি এতটুকু পর্যন্ত লিখবো, এত মিনিট করে লিখবো, এটা তো ঠিক করে যাবেন। যেরকম ধরেন আপনাদের 6টা ইয়ার যেটা, 1 মিনিট, আপনাদের 6টা হচ্ছে প্যাসেজ থেকে 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমি নর্মালি ওইটা এরকম 3টা পাতায় লিখতাম, এই হচ্ছে এ বি সি ডি ই, নর্মালি এফ এ থাকতে হচ্ছে টাইটেল লিখতে হবে, ওইটা এই জায়গায় শেষ করতাম, শেষ করে ওই পেজের কোনো উত্তর করতাম না, পরের পেজে চলে যেতাম, এবং কোনো পেজে পেজ ব্রেক দিয়া অ্যান্সার করবেন না। যদি এরকম মেনশন টেনশন করা থাকলে তার সেই সুযোগ নাই। ধরেন আপনার হাতে সব পেজ দেওয়া আছে, আপনি একটা প্রশ্ন লিখে এইখানে শেষ করলেন, এইখানে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্রশ্ন লেখা শুরু করলেন, এইটা করার দরকার নাই, ওই পেজটা গ্যাপ দিয়ে পরের পেজের একদম ইনিশিয়াল জায়গা থেকে শুরু করবেন। তো এইটা হচ্ছে এরকম ঠিক করে নিবেন বাড়ি থেকে, যে আমি হচ্ছে প্যাসেজের 6টা প্রশ্ন লিখতে হবে, পার কোশ্চেন 5 মার্কস, আমি হচ্ছে 3 × 6 এইভাবে লিখবো। আমার আমি ঠিক করছি যে আমি এইটুকু জায়গায় লিখবো। তো আমি যেটা করতাম, ধরেন আমি প্যাসেজ হচ্ছে নর্মালি একদম শুরুতে থাকতো 1 নম্বরে, কিন্তু আমি প্যাসেজ লিখতাম শেষে। আমি ম্যাক্সিমাম জায়গায় প্ল্যান করে দেখতাম যে ফোকাস আগে লিখবো, পরে দেখতাম যে ম্যাথই আগে করছি। তো এটা আপনার উপরে। তো আমি ম্যাথ আগে করি বা যেটাই আমি আগে করি না কেন, আমি আগে হিসাব করে যাইতাম। যদি এরকম হিসাব করে পেজের মধ্যে দেয়া না থাকতো, আপনারা তো খাতাটা আগে দিবে। আহ, যদি হচ্ছে প্রশ্নপত্র আলাদা দেয় তাহলে খাতা আগে দিবে, আর যদি প্রশ্নপত্রের ভিতরেই প্রশ্ন, উত্তরপত্রের ভিতরেই প্রশ্ন থাকে, তাহলে তো একসাথে দিবে, এখানে তো আর আপনার এরকম উত্তর হিসাব করে নেওয়ার ব্যাপার নাই। যদি প্রশ্নপত্র আলাদা দেয়, খাতা ফ্রেশ দেয়, তখন আপনি জাস্ট দাগ টানলে টানলেন, না টানলে না টানলেন, ভাঁজ করে নিলেন। আপনি পেন্সিল দিয়ে আপনার মতো করে একটা আইডিয়া করে নেবেন যে এইখানে আমি ইয়েটা লিখবো, প্যাসেজের 6টার অ্যান্সার করবো, এইখানে আমি ম্যাথ করবো, এই 5 পেজে 5টা ম্যাথ করবো, এইখানে আমি জিকে লিখবো, এইখানে জিকের জন্য 1 পেজে হবে, আপনারা 2 পেজ জায়গা রাখবেন, যে এই 1 পেজে এক এমনি পেজ খাতা কয় এইখানে। পেজের দেয়, এটা কি কোনো বাধ্যবাধকতা আছে? নাই নাই, এরকম নাই, তবে কতটুকু দিবে আমি একটা আইডিয়া করে আপনাদের বলি। এইটা হচ্ছে 3 × 3 = 9, 10 11, 3 × 14, আর 5 × 19, 20 পেজের উপরে পাবেন, 24 পেজের মতন থাকার কথা। ঠিক আছে, তার মানে 1 2 3 4 এরকম তো 6টা পেজ জি। এরকম দেওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা। অ্যাটলিস্ট 24 বা 28 এরকম দেওয়ার কথা।
আপনার হয়তো কারণ 20 স্যার পেজ বা 22 পেজের ম্যাক্সিমাম মতো টাইম লাগবে। দেখা যায় শেষে গিয়ে ট্রান্সলেশনটা মাথা কাজ করে না, লাস্টে 10 মিনিটের ট্রান্সলেশনটা মাথায় আসে না, কিন্তু বানানোর জিনিস হলে তাও লিখে ফেলা যায় শেষের দিকে গিয়ে। হুম 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 হুম। আপনার বাড়ি কি চিটাং এর এইদিকে নাকি? জি জি। হুম। আচ্ছা, তো এটা কোনো সমস্যা না। আপনার যদি এমন মনে হয় যে আমি ট্রান্সলেশন একটু আর্লি করব, সেটা এরকম মেনশন থাকুক বা না থাকুক, আপনি আপনার ইয়ে করে নেবেন। আর সিকোয়েন্সের যে বিষয়টা, এটা আমার পরামর্শ হচ্ছে আমি লাইফে সব পরীক্ষা মানে খাতায় সিকোয়েন্স অনুসারে মেনটেন করতাম। বিসিএস এর খাতায় এটা বেশি সম্ভব, ব্যাংকে সবসময় সম্ভব হয় না। বিসিএস এর তো ফরম্যাট মানে খুব স্ট্রিক্টলি ফলো করে, ঠিক কয় দাগ নম্বরে কোন প্রশ্ন থাকবে সবকিছু আগে থেকে জানা যায়, যে এইখানেই অনুবাদ থাকবে, এইখানে ইভেন কোন প্রশ্ন থাকবে এটাও আগে থেকে জানা যায়। তো সিকোয়েন্সটা মেনটেন করতে বিসিএস এর ক্ষেত্রে সুবিধা হয়, অনেক ক্ষেত্রে বিসিএস এর ম্যাথের ক্ষেত্রে সুবিধা অসুবিধা হয়, বা বিজ্ঞানের ক্ষেত্রে অসুবিধা হয়। তা আমি এটা মেনটেন করার চেষ্টা করতাম এই কারণে, এটা দুইটা কারণ। এক হচ্ছে আমি যদি সিকোয়েন্স ব্রেক করি তাহলে স্যারের মনে হতে পারে যে এই জিনিসটা আমি ভালো পারছি বলে এটা আগে লিখছি, এই জিনিসটা আমি স্যারে বুঝতে দিতে চাই না। আমি স্যারে এই মেসেজটা দিতে চাই যে আমার এখানে সবকিছুর উপরে 100% হচ্ছে প্রিপারেশন আছে প্রত্যেকটা সেগমেন্টে। সো আমি কোনো কিছু আগে লেখা তার এই মেসেজটা দিতে চাই না যে বস্তু আমি খারাপ পারি। ঠিক আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে লিখলে স্যারের খাতা দিতে সুবিধা হয়, যে এইটার পরে এইটা আছে নাম্বারিং করতে সুবিধা হয়, তার হচ্ছে বিরক্ত লাগে না যে আমি হচ্ছে এইটার পরে এটা লিখছি এটার পরে এটা লিখছি, উল্টাপাল্টা না করলে স্যারের একটু আরাম লাগে আর কি, চোখের দেখতে শান্তি লাগে। এই ব্যাংকের খাতা অল্প থাকে, অত বেশি কিছু না, কিন্তু ওই খাতাগুলো তো অনেক বড় থাকে, অনেকে 60-70 পেজও লেখে। তখন আমরা যখন খাতা দেখি আমার মাঝে মাঝে খুব মানে সিকোয়েন্স ব্রেকডাউন করলে মানে হিসাব করতে অসুবিধা হয়, বিরক্ত লাগে। তো সিকোয়েন্সটা যদি ইয়ে নাও থাকে আপনারা চিন্তা করবেন যে আমি মেনটেন করব, বা আমি যদি আক্টিস করে লিখিও, যেটা বললাম যে আমি ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে আছে যে আমি প্যাসেজের অ্যান্সার সবার লাস্টে দিছি, বাট আমার খাতার প্রথম 3 পেজে প্যাসেজের অ্যান্সার ছিল। ঠিক আছে। যাক, মোটামুটি আপনাদের রিটেন রিলেটেড একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা এখন হচ্ছে ট্রান্সলেশনের ভিতরে চলে যাই। আমাদের আজকের আপনাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইংলিশ টু বাংলা, এইটা আসে। নর্মালি এইটা আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যদি বাংলা টু ইংলিশ আসতো এইটা করতে আমরা একটু আমাদের একটু কষ্ট হয়। তো নর্মালি হচ্ছে যখন পুরোপুরি বলেন। ভাই জিকের ক্ষেত্রে 15টা জিকেতে কতটুকু টাইম নেওয়া উচিত যদি একটু বলতেন। 15টা জিকের ক্ষেত্রে আপনি শুধু 15টা ওয়ার্ড লিখবেন। ঠিক আছে, যদি কোনোটার মানে সংজ্ঞা না চায়, যদি এমন না বলে যে এটা কি ডিসক্রাইব করে, এটা কোনো কিছু যদি সংজ্ঞা চায় বসে, এমন যদি না চায়, তাহলে শুধু জাস্ট 15টা ওয়ার্ড লিখবেন। ধরেন কোনোটা সাল চাইছে, সাপোজ হচ্ছে যে বিমস্টেকের সদস্য সংখ্যা কত, লিখবেন 10। হ্যাঁ, 10 কান্ট্রিজও ইভেন লেখার দরকার নাই, 10। বা কোনো কিছুর অ্যান্সার মনে করেন হচ্ছে এটার প্রতিষ্ঠাকাল কত, আপনি বললেন 1985, জাস্ট 1985 লিখবেন না যে এইটা হচ্ছে এস্টাবলিশড হয়েছে এত, কোনো সেন্টেন্স লিখবে না, জাস্ট শুধু ওয়ার্ডটা থাকবে আর কিচ্ছু থাকবে না। খুব পরিষ্কার ভাবে ডাক নম্বরটা দেয়া রাখবেন এবং ওইখানে শুধু ওয়ার্ড থাকবে। ঠিক আছে, কোনো সেন্টেন্স থাকবে না। আর স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে তাহলে 15টা জিনিস করতে তো কতক্ষণ লাগবে, এটা তো 15 মিনিটের কাজ না। তাহলে ধরেন এই কাজ যদি করেন, আপনার প্রিপারেশন ভালো থাকলে তো 5-7 মিনিটে এটা কাজ শেষ হয়ে যাওয়ার কথা। মানে আপনি পারেন বা না পারেন, 15টা প্রশ্ন দেখা 15টা ওয়ার্ড লিখতে কয় মিনিট লাগবে? 5 মিনিটের বেশি লেখার কথা না। ঠিক আছে। জি আর এক্সট্রা টাইম ওইখানে দিবেনও না। যদি মন চায় যে আমি এখানে আশপাশ থেকে শুনবো, সেটা একদম লাস্ট 5 মিনিটে, বা হচ্ছে আপনার সুবিধা মানে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টার পরে যায় যে আমার মোটামুটি সব আমি কাভার করে নিয়ে আসছি। প্রশ্নে ইয়ে করে রাখবেন যে এই দুইটা পারলে একটু শুনবো, চেষ্টা করবেন না শুনতে। আর ইয়ে হইলে এটা পরীক্ষার মাঝখানে শুনবেন না, যে আমি এখন জিকে লিখতেছি এখনই আমার শূন্য ওটার পিছনে শেষ করে যাইতে হবে, পরে আসতে পারবো না, এই কাজ করবেন না। ঠিক আছে। জি ভাই, আর একটা কথা, এই যেমন মনে করেন একটা কোয়েশ্চেন দিল যে বাংলাদেশের প্রথম নির্বাচন কখন কত সালে হয়েছে, সেক্ষেত্রে কি আমার হুম। ডেটটাও লিখতে হবে নাকি শুধু সালটা লিখলে হবে? এইটা যদি পারেন ডেট, যে 7 মার্চ 1973 দিলেন, 7 মার্চ তো না, 7 কত জানি ছিল ভুলে গেলাম, যে এত। আর যদি মনে না থাকে শুধু সাল দিবেন, এমন কোনো বিষয় না। এইটা আসলে ইম্পর্টেন্স অনুসারে, ধরেন আপনারা যদি বলে যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে, বা বাংলাদেশ কবে থেকে হচ্ছে স্বাধীন হয়েছে, বা বাংলাদেশ হচ্ছে মানে কবে বিজয় লাভ করছে, and সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে শুধু সাল দিলে তো সেটা খারাপ দেখায়। এইরকম যদি না হয়, আর ধরেন আমি জানি না যে কয় তারিখে হয়েছে, সেক্ষেত্রে আমি কি করবো? লিখবো না, শুধু সাল দিব। জি তবে জি ভুল লিখবেন না। ঠিক আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার ট্রান্সলেশনে আসি। এই ট্রান্সলেশনের আজকের যে ক্লাস, এইটা হচ্ছে দুইটা কাজে লাগবে। একটা হইলো আপনাদের প্যাসেজ পড়ার ক্ষেত্রে কাজে লাগবে,
আমরা হচ্ছে যখন প্যাসেজ পড়ি, এই সমস্যাটা আমার হয়তো, আমি জানি না আপনাদের কারো এটা হয় কিনা। ধরেন আমি একটা প্যাসেজ পড়তেছি, আমি কিন্তু পড়তেছি, মনোযোগ দিয়ে পড়তেছি, পড়তে পড়তে আমরা অন্য দিক চলে যাই। ধরেন আমি সেন্টেন্স পড়তেছি ঠিকই, ধরেন এইখানে একটা শেষ হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, কিছু দূর যাওয়ার পরে মনে হয় কি লাস্ট 3 লাইন কি পড়ছি এর কোনো কিছু আমার ব্রেন রিসিভ করে নাই, কিন্তু আমি পড়তেছি ঠিকই, বা পেপার পড়তেছি 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 পড়তে পড়তে অন্য কোনো একটা কিছু ভিতরে আমি চলে গেছি, কিন্তু আমার লাস্ট 3-4টা সেন্টেন্স আমার ব্রেন নেয় নাই যে এর ভিতরে এটা বলতেছে। এরকম কি আপনাদের হয় যে রিডিং করতেছি পড়তেছি কিন্তু হারাই জি, গেছি, এটা কই হয়। আছি জানি না? হ্যাঁ ভাই, এরকম হয়। এইটার এরকম এইটার হয়। কারণ হচ্ছে আমরা হচ্ছে মানে হাউ টু রিড, এই জিনিসটা আমরা হচ্ছে মানে জানি না। আমরা স্কুল কলেজ লাইফে হচ্ছে ঠিকঠাক ভাবে এই যে রিডিং এর যে স্কিল, কিভাবে একটা জিনিস পড়তে হয়, এটা আমরা মাথায় নিই নাই। আমরা হচ্ছে সেন্টেন্স রে ব্রেক ডাউন করে পড়ি না। আমাদের আমরা জাস্ট পড়ার কাজ পুরোটা পড়ি, এবং আমাদের কাছে একটা সেন্টেন্স হচ্ছে জাস্ট কিছু ওয়ার্ড, এর কোনো স্ট্রাকচার নাই। আমাদের ব্রেন হচ্ছে ওইরকম মানে আমাদের ব্রেনে ওই সফটওয়্যারটা ইনস্টল করা নাই যে এখানে কিছু যে স্ট্রাকচার আছে বা কিছু আছে, বা স্ট্রাকচার থাকলে আমরা শুধু সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম চিনি, এর বাইরে আমরা কোনো কিছু জানি না। আমরা বড় জোর হয়তো ভার্ব চিনি আর সাবজেক্ট চিনি, এর বাইরে হয়তো কোনো কিছু চিনি না। এই কারণে যখন সেন্টেন্সটা অনেক বড় হয় তখন আমাদের ব্রেন হচ্ছে ওটা নিতে চায় না বা নিতে পারে না। তার মানে আমাদের হচ্ছে এই জিনিসটার ব্রেকডাউনটা শিখতে হবে, যে আমরা যখন পড়ি এটা ব্রেকডাউন কি। তার মানে এই যে আমরা আজকে যদিও এটা অনুবাদের ক্লাস, এটা যতটা না অনুবাদের ক্লাস, তার চেয়ে বেশি হচ্ছে এই ব্রেকডাউন করে কেমনে পড়া যায় সেটা শেখার ক্লাস। আর এইটা যদি আমরা ব্রেকডাউন করে পড়তে না পারি, ইভেন এইটা যে কত বাজে রকমের অনুবাদ হইতে পারে এটা আপনার হচ্ছে কল্পনা করতে পারবেন না, যে আপনার অনুবাদ জাস্ট কত বাজে হইতে পারে। মানে কত মানে ভুলের তো একটা সীমা আছে, সেই ভুলটা হচ্ছে কত দূর চলে যেতে পারে এটা আসলে কল্পনাতীত, যদি আমরা হচ্ছে ঠিকঠাক করে এটা মানে ইয়েটা না করতে পারি। যাক, আমরা হচ্ছে শুরু করি। অনেকক্ষণ আমরা ফাও পেঁচাল পারলাম। দেখেন একদম শুরুতে হচ্ছে আমাদের ভার্বের রিলেটেড কথাবার্তা আছে। ভার্ব জিনিসটা আমরা বুঝি, ভার্বের অনেকগুলো শ্রেণী ভার্ব আছে। আপনাদের যদি আমি জাস্ট এখন জিজ্ঞাসা করি যে ফাইনাইট ভার্ব কি, অনেকেই হচ্ছে উল্টাপাল্টা বলবেন, তারপর আমি একটু জিজ্ঞাসা করি। বলেন তো, আপনারা লেখেন, ঠিক আছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এইখানে হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটুকু? এইখানে ফাইনাইট ভার্ব কোনটুকু সেটুকু শুধু লেখেন। যার যা মনে হয় লেখেন, এইখানে হচ্ছে আহ, মানে কি বলে, ওরকম কোনো বিষয় নাই, যার যা মনে আসে লিখে ফেলেন। ওকে, ট্রান্সলেশন ক্লাস হচ্ছে মানে মানে দুই পক্ষের, আপনারা লিখবেন, আমি করতে দিব, লিখবেন, প্র্যাকটিস করতে হবে, এইভাবে জাস্ট কথা বলে চলে গেলাম এরকম কোনো কিছু না। আর কারো কোনো কিছু মনে হয় না? আচ্ছা, একজন হ্যাজ বলছে, একজন বলছে হ্যাজ বিন রেইনিং। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে ওরে বাবা, রেইনিং নন ফাইনাইট, হ্যাজ বিন হচ্ছে ফাইনাইট। আচ্ছা, ওকে ঠিক আছে, আমার হচ্ছে যাদেরকে দরকার আমি সবাইকে পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। আমরা এবার একটু দেখি ওই উপরের সেন্টেন্স আমরা আবার 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 আসবো। আচ্ছা, এখানে দেখেন মেইন ভার্বের কথা বলছে, প্রিন্সিপাল ভার্ব, এটা দেখে বোঝা যাচ্ছে এখানে এই রানস হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের কথা বলছে সাহায্য করে, যেরকম এইখানে ইজ হচ্ছে অক্সিলারি, হ্যাভ হচ্ছে অক্সিলারি। ট্রানজিটিভ ভার্বের কথা বলছে যেটার পরে হচ্ছে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ বলছে যেটার পরে অবজেক্ট থাকে না। রেগুলার ভার্বে পড়ছে যেটা হচ্ছে এই যে পরে শুধু ইডি বসাইলে হয়ে যায়। ইরেগুলার বলছে যেটা হচ্ছে অন্য ওয়ার্ডের মতো লাগে, গো হচ্ছে ওয়েন্ট, এই টাইপের। আচ্ছা, এইসব গেল। এরপরে দেখেন হচ্ছে একটা কথা বলছে ফাইনাইট ভার্ব কি, আর একটা পরে আছে যে নন ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিচ্ছে এইভাবে যে এমন যে
ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যা হচ্ছে সাবজেক্ট আর টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। এটি বাক্যের মূল ভার্ব এবং তার টেন্স এবং নাম্বার পার্সন এইগুলো অনুসারে হচ্ছে বদলাইতে থাকে। এইখানে একটা কথা বলছে যেটা সাবজেক্ট আর টেন্স অনুসারে হচ্ছে পরিবর্তিত হয়। এখন ধরেন আপনাকে আমি বললাম যে আপনি গো ভার্বটা ইউজ করেন, একবার হচ্ছে আই ইউজ করবেন, একবার হচ্ছে হি ইউজ করবেন, একবার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করবেন, আর একবার হচ্ছে কি ইউজ করবেন আপনি, আর একবার হচ্ছে ফিউচার টেন্স ইউজ করেন, একবার প্রেজেন্ট টেন্স ইউজ করেন, একবার ফিউচার টেন্স ইউজ করেন। এইটা হচ্ছে আপনার ভার্ব। এই চারটা জিনিস দিয়ে লেখেন, একবার আই দিয়ে লেখেন, একবার হি দিয়ে লেখেন, একবার প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে লেখেন, একবার ফিউচার টেন্সের যে কোনো কিছু দিয়ে লেখেন। আমাকে যারা লেখা লেখেন, আমাকে তো আপনারা বলেন যে আমি যদি এইটারে আই দিয়ে লিখি, হি দিয়ে লিখি, তাহলে আমার হচ্ছে এই গো গোর মতনই থাকবে নাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে? হুবহু সেম বসবে? না স্যার। আচ্ছা, কারণ এখানে হচ্ছে আমার সাবজেক্ট আলাদা, পার্সন আলাদা। আমি যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি বা ফিউচার টেন্সে লিখি, তাহলে একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে সামাও। মানে আমি কি শুধু গো রাইখাই কি, বা ধরেন আমি হচ্ছে পাস্ট ফর্মে লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবো, সেই ক্ষেত্রে কি আমি গোরে গোর মতন রাখতে পারবো? বা ফিউচারে নিয়ে যাবো, আমি কি শুধু গো রাখতে পারবো নাকি আমার চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে। যতটুকু চেঞ্জ করতে হয়, তার মানে যেটা হচ্ছে আমার এরকম টেন্সের সাথে রিলেটেড, নাম্বার পার্সনের সাথে রিলেটেড, ওইটুকু পুরোটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। সহজ ভাষায় ধরেন যেটুকু দিয়ে আমরা টেন্স চিনতে পারি, একটা বাক্যের যে অংশটুকু দিয়ে আপনি হচ্ছে টেন্স চিনতে পারেন। এখন ওইখানে যে ইট হ্যাজ বিন রেইনিং এরকম পুরোটা যে লেখা ছিল, এইখানে রেইনিং দিয়ে কি শুধু টেন্স বোঝা যায়? ধরেন আশপাশে কেউ নাই, এটুকু মুছে দিছি এটুকু মুছে দিছি, শুধু রেইনিং লেখা, আপনি টেন্স চিনতে পারবেন? শুধু হ্যাজ লেখা, টেন্স চিনতে পারবেন? তার মানে আপনার টেন্স চিনতে গেলেই পুরোটা লাগবে নাকি লাগবে না? পুরোটাই লাগবে। যেটুক আমাকে লাগবে টেন্স চিনতে গেলে, ওই পুরাটুকি হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তার মানে এইখানে এই যে হ্যাজ বিন রেইনিং, এই পুরাটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এবং আমরা, আপনারা যতগুলা ইংরেজি বাক্য লিখবেন, ফোকাসে লেখেন, যেখানে আপনার তো ইংরেজিতেই লিখবেন, আপনার ওই বাক্যটা হয়েছে কি হয় নাই তা শুধুমাত্র ডিপেন্ড করবে এই ফাইনাইট ভার্বের উপরে। অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, বাট মোস্টলি নাম্বার ওয়ান যদি ধরেন, সেটা ফাইনাইট ভার্বের উপরে ডিপেন্ড করবে। আপনি সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিক লিখছেন, ওই বাক্যের জন্য নাম্বার পাবেন, ভুল লিখছেন ওই বাক্যের জন্য মার্ক পাবেন না। ঠিক আছে, তার মানে মানে ফাইনাইট ভার্ব হচ্ছে সাবধান। এখন এইটা বইলে হচ্ছে কি বোঝানো হইলো যে আপনি যে বাক্যটা লিখতেছেন সেটা টেন্স আপনারা ঠিক করতে হবে, সেটাই তো বোঝালো হইলো। কারণ ফাইনাইট ভার্ব তো রিলেটেড টু টেন্স। ওকে, এবার আসেন হচ্ছে নন ফাইনাইট ভার্বের ভিতরে। নন ফাইনাইট ভার্ব কি অ্যাকচুয়ালি কোনো ভার্ব? মানে আমার বাক্যে ভার্বের যে কাজ, নন ফাইনাইট ভার্ব কি সেই কাজ করে? আমরা আগে যা শিখছি নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই কাজ করে না। নন ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি কোনো ভার্বের মতন, ভার্বের কোনো পর্যায়ে পড়ে না। আচ্ছা, এইখানে দেখেন বলা হয়েছে হি গোস টু স্কুল, আই গো টু স্কুল, হ্যান ত্যান, যে এইগুলো হচ্ছে সাবজেক্ট টেন্স, এইসব অনুসারে চেঞ্জ হয়েছে হাবিজাবি। আচ্ছা, এইখানে নন ফাইনাইট ভার্বের কিছু কথাবার্তা বলা আছে। আমরা হচ্ছে একটু ফাইনাইট ভার্ব দেখবো, তার আগে আমরা আগে একটু নন ফাইনাইট দেখে আসি, নইলে উপরে গুলো আপনাদের আইডেন্টিফাই করতে কষ্ট হবে। দেখেন, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, এটা তো আমরা জানি, যে জেরান্ড পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ। এটা কি বলছে? নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের নাম, সাবজেক্ট, নাম্বার, টেন্স এইগুলো অনুসারে হচ্ছে পরিবর্তিত হয় না। তার মানে এইসবের সাথে এর কোনো, মানে কোনো কিছু যা আসে না। যেরকম ওই যে আই গো টু স্কুল আর হি গোস টু স্কুল, এর ভিতরে যে টু স্কুল, যে টু স্কুল হবে না, এটা তো হচ্ছে এক্সটেনশন। ধরেন হি হ্যাজ টু, আমরা কোনটা দিয়ে বলতে পারি? এখানে সরাসরি একটা উদাহরণ চলে যায়, এটা অবশ্য বড় উদাহরণ। আচ্ছা, আমাকে এখানে একটু আপনারা বলেন তো যে এইখানে ইনফিনিটিভ কোনটুকু? এখানে যে ইনফিনিটিভের কথা বলা আছে, এটা তো দেখে বোঝানো যাইতেছে যে টু কমিউনিকেট, এই তো।
টু প্লাস ভার্ব। জি। হ্যাঁ, টু কমিউনিকেটিভ ইফেক্টিভলি, এইখানে একটা জিনিস বসায় দিই। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বসায় দিলাম, লার্নিং ইংলিশ ইজ এসেনশিয়াল ফর ফর সাকসেস ইন দ্য গ্লোবাল মার্কেট। আচ্ছা, এইখানে এটা অবশ্য অনেক ছোট সহজ বাক্য হয়ে গেছে। আচ্ছা, এইটা দেখেন, ধরেন আমি হচ্ছে এখানে লিখছে দ্য ম্যানেজার ডিসাইডেড টু পোস্টপোন দ্য মিটিং ডিউ টু আনএক্সপেক্টেড সার্কামস্টেন্সেস। এখন এইখানে ধরেন এইটারে তো হচ্ছে পাস্ট ফর্মে আছে, আমি যদি এটারে বলি দ্য ম্যানেজার হ্যাভ টু টেক দ্য ডিসিশন, দ্য ম্যানেজার হ্যাভ টু টেক দ্য ডিসিশন টু পোস্টপোন দ্য মিটিং, এরকম যদি বলি, তাহলে এইখানে ডিসাইডেড ছিল পাস্ট ফর্মে, এটা তো আর আমার পাস্ট ফর্মে নাই। তা তার জন্য কি আমার এই যে টু পোস্টপোন, এটা কি কোনো কারণে চেঞ্জ করতে হইতেছে? আচ্ছা, এইখানে দেখেন তো, এইখানে বলেন তো ফাইনাইট ভার্ব কোনটা? লাভ আর লাভস। লাভ আর লাভস। আচ্ছা আচ্ছা, এইখানে এই যে লাভ ভার্বটা চেঞ্জ হয়েছে, এখানে আমি হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করছি সেই কারণে। এইখানে কোনো নন ফাইনাইট দেখা যায়? হ্যাঁ, ড্যান্সিং। এইখানে কোনো ড্যান্সিং হচ্ছে নন ফাইনাইট। এই এইটার কি কোনো পরিবর্তন হয়েছে? না। নন ফাইনাইটে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে আমি হচ্ছে আমার সাবজেক্ট, নাম্বার, পার্সন এইসব চেঞ্জ করলে হচ্ছে নন ফাইনাইটের কোনো পরিবর্তন হয় নাই। ইভেন আপনি যদি হচ্ছে টেন্সও পরিবর্তন করেন, তাও নন ফাইনাইটের পরিবর্তন হবে না। ধরেন আমরা আরো কিছু উদাহরণ আছে এইখানে লিখি। উম, আচ্ছা, এইখানে বলেন তো যে নন ফাইনাইট কোনটা আর ফাইনাইট ভার্ব কোনটা? রিডিং নন ফাইনাইট, হেল্প আর ফাইনাইট, হেল্পসটা হচ্ছে ফাইনাইট। ইমপ্রুভ নন হেল্পসটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট ভার্ব, ইমপ্রুভ হচ্ছে নন ফাইনাইট। এইখানে একটা টু লাগবে, হেল্পস টু ইমপ্রুভ। টু ইমপ্রুভ হইলে নন ফাইনাইট হবে। আপনি শুধু ইমপ্রুভ রে নন ফাইনাইট বলতে পারলে এটা কোন নন ফাইনাইটের ভিতরে পড়বে? নন ফাইনাইট তো হচ্ছে জেরান পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ দেন তাহলে টু প্লাস ভার্ব লাগবে, আর যদি জেরান দেন তাহলে আইএনজি লাগবে, আর গেলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলে গেলে ইডি যুক্ত করা লাগবে, এই তো। আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের এই নন ফাইনাইট, আমি যদি ফাইনাইটের যে শর্তগুলো আছে যে আপনার টেন্স চেঞ্জ করতে, টেন্সের সাথে পরিবর্তন হয়, বা হচ্ছে সাবজেক্ট, নাম্বার, পার্সনের ভেদে পরিবর্তন হয়, নন ফাইনাইটের এইগুলোর কোনো কিছুর সাথে অ্যাকচুয়ালি পরিবর্তন হয় না। তাহলে আমার নন ফাইনাইটটা হচ্ছে লাগে কোন কাজে? নন ফাইনাইট কোন কাজে লাগে আমাকে একটু বলেন তো একজন, কোন কাজে নন ফাইনাইট লাগে? একটা সেন্টেন্সকে একটা ক্লজ ওয়ালা করতে প্রয়োজন। মানে হচ্ছে আমি সেন্টেন্সটাকে টাইনে বড় করবো, এই তো। জি ভাইয়া, জি। অথবা এই যে, ছোট করা যাবে। হ্যাঁ, তার মানে নন ফাইনাইট গুলা হচ্ছে এই সেন্টেন্সটা টাইনে বড় করার কাজে লাগে। এখন আমি ধরেন একটা বাক্য টেনে বড় করতে চাই, তার মানে আমি অনেকগুলা এক্সটেনশন হচ্ছে অ্যাড করতে চাই। এই এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে প্রিপজিশন ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে এই নন ফাইনাইট গুলো ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ধরেন হচ্ছে আমরা তো ক্লজ অ্যাড করতে পারি, ক্লজ আর ফ্রেজের মধ্যে তো আমরা পার্থক্য বুঝি নাকি? এর দুটোর জি। ভিতরে কোনটা কি থাকে, কি থাকে না ফ্রেজে?
ফ্রেজে ভার্ব থাকে না, ক্লজে ভার্ব থাকে। কোন ভার্ব? কোন ভার্ব? ফিনিট। এখন আমরা যত কথা বলবো সব বলবো যে ফ্রেজে ফাইনাল ভার্ব থাকে না, ক্লজে ফাইনাল ভার্ব থাকে। যত এক্সটেনশন পাবো, আমাদের জিরান পার্টিসিপল নিয়ে কোনো মারামারি নাই, ঠিক আছে? আমরা হচ্ছে খুব সুখে শান্তিতে বসবাস করব। আমরা শুধু বলবো এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সেটা জেরান্ড হইতে পারে, সেটা পার্টিসিপলের ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে, সেটা ইনফিনিটিভ হইতে পারে। আমরা বলবো এটা হচ্ছে আমার নন ফাইনাইট, এবং এই নন ফাইনাইট দ্বারা আমরা কি বোঝাবো? যে এইটা হচ্ছে একটা এক্সটেন্ডেড পার্ট, এইটা হচ্ছে একটা জিনিসটা জোড়া লাগানোর কাজে ব্যবহার করছে, এর আর কোনো কাজ নাই। তার মানে যেখানে এবং যে জিনিসগুলো এক্সটেনশন, ওইটারে যদি আপনি বাদ দেন তাহলে দেখবেন ওইটা বাদও মূল বাক্য হচ্ছে, ওইটার সাথে মূল বাক্য ফরমেশনে কোনো কষ্ট নাই। যেরকম আহ এই বাক্যটা আমরা একটু দেখে আসি। Driven by instinct and guided by changes in the season, the migratory bird, having traveled thousands of miles across diverse landscapes, finally arrived at its breeding ground, where it built a nest in a tree that বিশাল বড় সেন্টেন্স had blossomed অনেক কিছু। এইটারে হচ্ছে আমরা আস্তে 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 ভাঙতে ভাঙতে যাইতে হবে। দেখেন এই মাথা পর্যন্ত আস্তে আস্তে আমাদের অনেকেরই হচ্ছে ধৈর্য হারা হয়ে গেছি আমরা, যে হচ্ছে এটা কি বলছে। আমরা এবার একটু ধৈর্যশীল হই। প্রথমে হচ্ছে আমরা একটা ভার্বের পাস্ট ফর্ম দেখছি, এইটা কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এই যে পাস্ট পার্টিসিপল, এইটা কি হচ্ছে, এইটা তো ফাইনাইট ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি পাস্ট পার্টিসিপলের এরকম ফর্ম দেখা যায় না, যায় না? এটা নন ফাইনাইট হবে। কিন্তু পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে এরকম ফর্ম দেখা যায় কিনা? আচ্ছা, ওকে, হইলো। এইটা এটা কি? এটাও তো ভাইয়া পাস্ট পার্টিসিপল। এটাও পাস্ট পার্টিসিপল। আচ্ছা, বলতেছেন, ওকে ঠিক আছে। এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। আচ্ছা, মানে শিওর নন ফাইনাইট? মানে কেন নন ফাইনাইট? আচ্ছা, তাহলে আমাদের এই জায়গায় একটু বুঝতে, আমাদের এই জায়গায় একটু বোঝা লাগবে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আবার ফিরে আসবো। এবার আমরা একটু উপরে ছোট ছোট সেন্টেন্স হচ্ছে প্র্যাকটিস করে আসি, তারপর হচ্ছে নিচের এই বড়টা দেখবো। দেখেন এইখানে হচ্ছে নন ফাইনাইটের ভিতরে কিছু ইয়ে দেওয়া আছে, যেরকম হচ্ছে আমরা এখানে ছিলাম। আচ্ছা, এইখানে বলছে যে নন ফাইনাইট এগুলো এরকম হয় না, একটা উদাহরণ দিছে। এই উদাহরণটাকে আমাকে একটু বলেন তো, যে এইখানে এইখানে হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা? এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবার। ওয়ানটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব আর রিটেনটা হচ্ছে নন ফাইনাইট। রিটেনটা হচ্ছে নন ফাইনাইট। এবার আমাকে বলেন তো, যে এই বাক্যের ভিতরে আমি যদি এইটুকু কাইটে দিই, তাহলে কি এই বাক্য মেলে, এই বাক্যের অর্থ করা যায়, কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না, অর্থ করা যায়। অর্থ করা যায়, ওকে। আমি ধরেন হচ্ছে এইখানে তো হচ্ছে রিটেন আছে, থাকুক। তাহলে ধরেন হচ্ছে এইটুকু কেটে দিলাম। হুম, তাহলে হচ্ছে এই বাক্যের অর্থ করা যায় কিনা বলেন তো? যায় নাকি যায় না? যায় না। যায় না। কারো না কারো কাছে তো যায়। কার কাছে যায় বলেন তো? বা যদি না যায় তাহলে হচ্ছে কেন যায় না, কি যোগ করলে এখানে যাইতো? অক্সিলারি বিভার্ব ভার্ব। যোগ করলে একটা যাইতো। অক্সিলারি ভার্ব যোগ করলে। অক্সিলারি ভার্ব যোগ করলে, এখানে একটা বিভার্ব যদি দিত, দ্য বুক ইজ রিটেন বাই হিম, তখন হইতে যাইতো। এখন দেখেন, জি। আমরা যে উপরে যে ইট হ্যাজ বিন রেইনিং বললাম, তখন যে বললাম এই পুরোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তা ওইখানে হচ্ছে কি সমস্যা ছিল? ওইখানে যে পুরোটা দেখতে হইতেছিল, এইখানে শুধুমাত্র রিটেন আছে, কিন্তু এটার আমি ফাইনাইট হিসাবে ইউজ করতে পারতেছি না। কারণ এখানে কিসের জন্য একটা অভাব আছে? কিসের অভাব আছে? একটা অক্সিলারি ভার্বের অভাব আছে। তার মানে এই পুরোটা যদি থাকতো তাহলে এটা ফাইনাইট ভার্ব হইতো। এবং যেহেতু এটা ফাইনাইট ভার্ব না, সেই জন্য এইটারে দিয়ে আপনি এই বাক্যের কোনো অর্থ করতে পারতেছেন না, এই বাক্যটা একটা ভুল বাক্য হয়ে গেছে যদি আমি এইটুকু কাইটে দিই। কিন্তু উল্টা দিকে দেখেন, আমি হচ্ছে যদি নন ফাইনাইটটা কাইটে দিই, তাহলে হচ্ছে দেখেন বাক্য মেলে। কারণ এইটুকু নাই, দা বুক, এই আমার ফাইনাইট ভার্ব, এই হচ্ছে ওন এ প্রাইস, দেখেন এটা সুন্দরভাবে মিলছে, যে এটা একটা হচ্ছে
পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো সমস্যা নাই। মিলছে কিনা? জি। জি। তার মানে এইখান থেকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে নন ফাইনাইট গুলো শুধুমাত্র এক্সটেনশনের বাড়তি আলাপের জন্য কাজে লাগে। এইখানে রিটেন বাই হিম এটা একটা বাড়তি কথা। এই বইটা একটা পুরস্কার জিতছে, এই বইটা কার লেখা, কার দ্বারা লেখা? এই যে তার লেখা বই, কার লেখা বই সেটা আমি বলি না, ধরুন রিটেন বাই জসিম লিখে দিলাম, রিটেন বাই জসিমউদ্দিন, দা বুক রিটেন বাই জসিমউদ্দিন ওন এ প্রাইজ। তাহলে এই যে জসিমউদ্দিনের লেখা এটুকু একটা বাড়তি তথ্য না? তার মানে আপনার কোথাও যদি বাড়তি তথ্য দেওয়ার দরকার পড়ে, এক্সটেনশন অ্যাড করার দরকার পড়ে, তখন আপনি হচ্ছে নন ফাইনাইট গুলারে অ্যাড করবেন। এখন আমরা যদি উল্টা ভাবে আসি, এটা তো আমার লেখার ক্ষেত্রে অ্যাড করব, এখন আমি একটা প্যাসেজ করতেছি, করতে যাই আমি নন ফাইনাইট গুলারে কই পাবো? কারণ রিটেন এইখানে দেখেন ওন যেটা, এটাও ভি3 ফরম্যাটে আছে, এটাও ভি3 ফরম্যাটে আছে। এখানে তো বাইকিং দেখে বুঝতে পারতেছেন যে এখানে একটা অক্সিলারি লাগবে, নইলে হচ্ছে না। বা এখানে দা বুক এ হচ্ছে রিটেনকে ক্যারি করতে পারে না। কিন্তু আমি যদি শুধু লিখতাম যে হি রিটেন এ বুক, এইটা কি কোনো মিনিং দেয় নাকি দেয় না? দেয় না। দেয় না। এবার দেয়। আচ্ছা আমি আর একটা দিয়ে আপনাদের দেখাই। উম, আচ্ছা এইটার ভিতরে বলেন তো, এটার ভিতরে হচ্ছে ইয়া কোনটা, ফাইনাইট কোনটা আর হচ্ছে নন ফাইনাইট কোনটা? হ্যাভিং ইটেন নন ফাইনাইট আর ওয়েন্ট ফাইনাইট। হ্যাভি নিটেন হচ্ছে, আচ্ছা তাহলে দেখেন তো এইখানে এই, এটা হচ্ছে আমার নন ফাইনাইট। ওকে, আমি যদি এইটুকু বাদ দিই তাহলে হচ্ছে বাক্য মেলে কিনা সেটা বলেন। মেলে। তার মানে এটা হচ্ছে এক্সটেনশনের কাজ করছে। ধরেন আপনার বাড়ি হচ্ছে কাছের জিনিস হচ্ছে পড়ে গেছে, এবার এই জিনিস হচ্ছে মানে ছড়ায় ছিটায় আছে, হ্যাঁ। এইখানে আমার বলেন তো যে এখানে ফাইনাইট ভার্ব কোনটুকু? কভার্ড। কভার্ড। আচ্ছা, কভার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, এইখানে পুরোটা হচ্ছে এই কভার্ডের সাবজেক্ট, সেটা অন্য বিষয়। তাহলে কভার্ড হচ্ছে এখানে আমার ফাইনাইট ভার্ব। এইখানে কারো কোনো দ্বিমত আছে? না। না ভাইয়া। কভার্ড ইন ডাস্ট দ্য ওল্ড বুকস লে আনটাচড ফর ইয়ার্স, মানে একদম ধুলায় পরিপূর্ণ, ধুলায় ভরা পুরোনো যে বইগুলা ছিল সেটা বছরের পর বছর ধরে আনটাচড অবস্থায় আছে, কোন স্পর্শ ছাড়া এরকম অবস্থা আছে। এইখানে কভার্ড এইটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট। ফাইনাইট। এখন ঝামেলা কি দেখেন, এই একই কভার্ড এই যে ফরমেশন, এই ফরমেশন হচ্ছে একই সাথে ফাইনাইটের ফরমেশনও আছে, নন ফাইনাইটের ফরমেশনও আছে, যেটা আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল, তাই তো? এখন এই নন ফাইনাইটের ভিতরে যে তিনটা ফরমেশন আছে, টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে ভার্বের আইএনজি ফরমেশন যেটা, এটা তো হচ্ছে জেরান্ডের ভিতরে আছে, পার্টিসিপলের ভিতরে আছে, প্রেজেন্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল যে ফরমেশনটা, সেই ফরমেশন এটা ফাইনাইট ভার্বেও থাকতে পারে, নন ফাইনাইট ভার্বেও থাকতে পারে। এখন সেটা আমরা বুঝবো কি করে যে আমার কাছে যে ভি3 আছে এ কি ফাইনাইট ভার্বে আছে নাকি নন ফাইনাইট ভার্বে আছে? এটা বোঝার উপায় কি? কারো কোনো আইডিয়া থাকলে বলেন তো। অক্সিলারি ভার্ব থাকা না থাকা বিষয়টা। এইখানে এইখানে অক্সিলারি ভার্ব তো নাই, এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে অক্সিলারি ভার্ব নাই। সাবজেক্টের পরে বসলে ওটা ফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ রাইট,
সাবজেক্ট, এই হচ্ছে আমার আসল জিনিস। আপনার একটা বাক্যে এই ফাইনাইট ভার্ব হচ্ছে প্রাণ, এ হচ্ছে বাড়ির কর্ত্রী, এর ছাড়া কোনো কাজ হবে না। এই প্রত্যেকটা স্ত্রী লোকের একটা কইরা হচ্ছে স্বামী থাকবে। সুস্থ সমাজ একটা ফাইনাইট ভার্বের একটা করে সাবজেক্ট থাকবে, ঠিক আছে? কখনো একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্বে ক্যারি করতে পারবে না। কখনো একটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্টে ক্যারি করতে পারবে না। একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট, অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, কিন্তু কখনোই একটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট ক্যারি করবে না, একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্বে ক্যারি করবে না। এখন আপনি একটা বাক্যের ভিতরে আগে খুঁজবেন, আপনার চোখে যেটা পড়ে, আগে সাবজেক্টও পড়তে পারে, আগে ফাইনাইট ভার্বও পড়তে পারে। ধরেন আপনার সামনে আগে ফাইনাইট ভার্ব পড়ছে, আপনি খুঁজবেন এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট কই, এই, বা এই সাবজেক্টের ফাইনাইট ভার্ব কে, এ। এখন দেখলেন আপনার সামনে হচ্ছে V3 ফরমেশনে দুইজন ব্যক্তি আছে, ঠিক আছে? যেরকম এইখানে হচ্ছে এইটারে ওইভাবে হয় না, ও নিজেই সাবজেক্ট হয়ে গেছে। ধরেন এইখানে আপনি এরকম পাইলেন যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আহ, দুইটা ফাইনাইট ভার্ব না, দুইটা V3 ফরমেশন আছে, একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে আছে। এইখানে কোনো ক্লজ মেকার নাই, কিছু নাই, জাস্ট দুইটা V3 আছে। এখন আপনি তো তখন স্বাভাবিক কনফিউজ হবেন যে এর মধ্যে আমার ফাইনাইট ভার্ব কোনটা। তখন আপনি দেখবেন এর মধ্যে কোন ভার্বটারে এর সাবজেক্ট কই। ধরেন আপনি সাবজেক্ট খুঁজে পাইছেন একটা, এখন আপনারা দেখতে হবে এই সাবজেক্টটা কারে ক্যারি করে, এরে ক্যারি করে না এরে ক্যারি করে। ধরেন এরে ক্যারি করলো, এবার আপনি খুঁজবেন যে এর কোনো সাবজেক্ট আছে কিনা। যার কোনো সাবজেক্ট নাই সে হচ্ছে একটা নন ফাইনাইট। নন ফাইনাইটের ভার্বের কি কোনো সাবজেক্ট থাকবে? নন ফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট থাকবে না। বুঝছেন কোনো কিছু? জি, বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি স্যার। বুঝেন নাই কে বলেন তো? বুঝেন নাই কেন, এটা আওয়াজ দেন। আচ্ছা দেখেন, এবার আমি আর একটা বাক্য লিখি, এবার অনেক কিছু ক্লিয়ার হবে। দ্য thief caught by the police confessed ঠিক আছে? এবার আমারে বলেন এই বাক্যের ভিতর হচ্ছে ফাইনাল ভার্ব কে, নন ফাইনাল ভার্ব কে? কনফেসড হচ্ছে ফাইনাইট, কনফেসড হচ্ছে ফাইনাইট, ওকে। আর কট হচ্ছে আচ্ছা নন প্রেজেন্ট। আচ্ছা এই, আচ্ছা ওকে, এইটারে যার যেটা মনে হয় হোক, আপনার এটা একটু অনুবাদ লিখে ফেলেন। মানে এটা বাংলাটা করে ফেলেন, এটা মিনিং তো বুঝতেছেন, যা বুঝতেছেন সেটা বাংলায় লিখে ফেলেন।
আচ্ছা, লিখছেন মোটামুটি। আমাকে একটু আপনারা এই বাক্যটার অর্থ করে দেন, বা বলেন এই বাক্যে হচ্ছে ফাইনাইট ভার্ব কে, আগে বলেন এই বাক্যে ফাইনাইট ভার্ব কে। কমপ্লেক্সের পরের ওয়ার্ডটা কি ভাইয়া? হাউজেস। married, ম্যারিডটা ফাইনাইট ভাইয়া। আচ্ছা, ম্যারিড হচ্ছে ফাইনাইট, ওকে। আর কারো কোনো কিছু মনে হলে বলেন, কার যার যেটা মনে হয় সেটা বলেন। আচ্ছা, ম্যারিড মনে হয়েছে, ওকে। আমি আসলে আপনাদের মানে ভুল করানোর চেষ্টা করতেছিলাম, ভুল করাইতে পারতেছিলাম না বলে একটার পর একটা লিখতেছি। আচ্ছা, অবশেষে আপনাদের পাওয়া গেছে। এইটা হবে, দেখেন এবার এই যে ম্যারিড বলছেন না ফাইনাইট ভার্ব, এবার এটার হচ্ছে অনুবাদ করেন। ম্যারিড যে ফাইনাইট বানায়, এবার এই বাক্যটার অনুবাদ করেন, দেখেন কি হয়। আচ্ছা, এইখানে দ্য স্টুডেন্ট এক্সজস্টেড বাই লং এক্সাম বোঝা যাইতেছে রোট দ্য এজে কুইকলি, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। এইটুকু হচ্ছে আমার বাড়তি কথা, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। দা থিপ কট বাই দ্য পুলিশ, এইটুকু হচ্ছে আমার বাড়তি কথা। কনফেসড এভরিথিং, তাহলে দা থিপ কনফেসড এভরিথিং, এইটা হচ্ছে আমার মূল বাক্য। ঠিক আছে, এই কিন্তু আমাদের অনুবাদের হচ্ছে বেসিক রুলস নর্মস যেটা সেটা হইতেছে। তার মানে আমরা একটা বাক্য যখন করবো দেখবো কি ওর ফাইনাইট ভার্ব কই, ও সাবজেক্ট কই। তাহলে এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দা থিপ কনফেসড এভরিথিং, এটা হচ্ছে আমার মূল বাক্য। আমি যদি এখানে লিখে দিই যে পুলিশটা সবকিছু স্বীকার করে নিছে, সবকিছু স্বীকার করেছিল, ওকে, আপনি ফুল মার্ক পাবেন। এই যে কট বাই দ্য পুলিশ যেটা এক্সটেনশন, এটা আপনি পরীক্ষার যদি অ্যাভয়েড করেন কোনো ক্ষতি নাই। এবং ব্যাংকের পরীক্ষায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার সামনে অনেক বড় একটা বাক্য থাকবে, আপনি শুধু দেখবেন যে এর মূল অংশ কই, এই ফুল বাক্যের ভিতরে মূল অংশ কই। মূল অংশের মানে কারা, ওই যে এক্সটেনশন যেগুলো থাকবে ওইগুলো সিম্পলি আমি অ্যাভয়েড করে যাব। এই যে এইটুকু আমি অ্যাভয়েড করে গেলাম, তাহলে আমার বাক্য মেলে। যদি মূল অংশ লিখতে পারি আমি মার্ক পাবো। তো এইখানে হচ্ছে তাহলে আমরা বোঝা ইজি। এখন এই বাক্যটাই দেখেন, বলছি কি দ্য কমপ্লেক্স হাউসেস ম্যারিড সোলজার্স এন্ড দেয়ার ফ্যামিলিজ। এইটা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করতেছি যে ভার্ব থ্রি যেটা, এইটা হচ্ছে এটা ফাইনাইট ভার্ব আকারেও বসতে পারে, নন ফাইনাইট ভার্ব আকারেও বসতে পারে। এবং এইটা আমাদের একমাত্র এই জিনিসটাই আমাদের কনফিউজ করতে পারে পরীক্ষার হলে, আর কোনো কিছু আমাদের কনফিউজ করার সুযোগ নাই। এইটারে বানান ম্যারিড দিয়ে হচ্ছে এটারে অনুবাদ করেন, দেখেন কি হয়। এটা তো আমরা জাস্ট ফরমেশন দেখে ঠাস করে বলে দিছি ম্যারিড। এটার মিনিংটাই বুঝতেছি না বলতে চাচ্ছেটা কি। আচ্ছা, এর কোনো সাবজেক্ট আছে কিনা আগে সাবজেক্টটা খোঁজার চেষ্টা করেন তো। আচ্ছা, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনার সাথে কথা বলি। ধরেন এইটারে নন ফাইনাইট চিন্তা করেন, নন ফাইনাইট চিন্তা করলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তাই তো? পাস্ট পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তাহলে হচ্ছে তখন এই ম্যারিড সোলজার মানে কি হবে? এটা মনে হয় পুরোটাই সাবজেক্ট মনে হয়। বুঝতেছি না। আচ্ছা, ম্যারিড যে আপনি ইয়ে বানান নন ফাইনাইট চিন্তা করেন, অ্যাডজেক্টিভ ধরেন, তাহলে এর পরের টুকের অর্থ কি হয়? ম্যারিড সোলজার তাহলে মানে কি হয়? বিবাহিত যে সৈনিক এবং তাদের পরিবার, এটাই তো হয় নাকি? জি। তাহলে তাহলে আমার এখানে একটা ভার্ব লাগবে। এবার আবার ভার্ব খুঁজেন। এখানে তো ভার্ব মেবি Houses. নাই। ভাইয়া ভার্ব হচ্ছে ভার্ব হাউজেস। হাউজেস, হাউস এইটা থেকে হাউজেস হয়েছে, এস বাই এস যোগ করছে। এই কমপ্লেক্স হচ্ছে ভবন, আর হাউজেস হচ্ছে আবাসনের ব্যবস্থা করা। ঠিক আছে, ও তাহলে ওই ভবনটা হচ্ছে এই বিবাহিত সেনা এবং তার পরিবারদের আবাসনের ব্যবস্থা করছে। ঠিক আছে, এখন আপনি দেখেন এইটারে আপনি ভাবছেন যে ফাইনাইট ভার্ব, তাহলে কি হবে? এই যে জটিল যে বিল্ডিং, এই হাউজেস তো তখন আর ইয়া হবে না। এ হচ্ছে কি বিয়ে করছে, বিয়ে করছিল কাউকে, সেরকম হয়ে যায় না? তা তো আর হইতেছে না। তার মানে এই যে ভি থ্রি যেটা, এইটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট যে কোনো ফরমেশনে থাকতে পারে। আমাদের জাস্ট সিম্পলি খুঁজে বের করতে হবে যে আপনি যদি ফাইনাইট ভার্ব ভুলও আইডেন্টিফাই করেন তাতেও ক্ষতি নাই। ওর খালি সাবজেক্টটা খুঁজবেন, যে মুহূর্তে সাবজেক্টটা খুঁজে পারবেন না তখন বুঝবেন যে আমার আইডেন্টিফাই করা ভুল হয়েছে, ওইটা আসলে ফাইনাইট ভার্ব না। ঠিক আছে, যদি ফাইনাইট ভার্ব ভুল কাউরে খুঁজে পান, ওর সাবজেক্ট আপনি খুঁজেই পাবেন না, একমাত্র ফাইনাইট ভার্বেরই সাবজেক্ট খুঁজে পাবেন। নন ফাইনাইট ভার্ব তো সাবজেক্ট হয় না, পাবেন কি করে? তখন দেখবেন এর কোনো মিনিং হইতেছে না, হাবি জাবি হইতেছে। এবং এই যে ভাই লাস্টে এসে হাউজেস বললেন, সে ওই সাবজেক্ট খুঁজতে খুঁজতেই দেখেন পাইছে, যে তাহলে আর সাবজেক্ট আর তো কোনো ওয়ার্ডই বাকি নাই, আছেই তো এটা, তাই না?
তার মানে আমরা কি করব, আমাদের তাহলে সামারি কি, আমরা যখন একটা বাক্য পড়বো তাহলে ভাই এখানে কমপ্লেক্স একদম মানে কি দাঁড়ালো? কমপ্লেক্স হচ্ছে ভবন। আপনারা এই যে দেখেন নাই সুউচ্চ যে বিল্ডিং গুলা, যখন ধরেন হাউজিং কমপ্লেক্সের নাম শুনছেন, বা ধরেন অনেকগুলা ডাক্তার একসাথে অনেকগুলা বিল্ডিং বানায়, এই রোড সাইডে হচ্ছে এরা একটা ইয়ের মতন কলোনির মতন বানায় থাকে, বড় বড় অনেক বিল্ডিং থাকে, 10 তলা 5 তলা 10 তলা ধরেন 7 8টা থাকে, অনেকগুলো আচ্ছা, বুঝতে কমপ্লেক্স পারছি। পাশাপাশি থাকে। ঠিক আছে, ওয়ার্ডটার সাথে আমরা ফ্যামিলিয়ার না, এই জন্য হচ্ছে একটু এরকম লাগতেছে। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি সামারি কি, এই যে এতক্ষণ পরে, সেটা হচ্ছে আমরা যখন একটা বাক্য পড়বো, ওই বাক্যের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটারে খুঁজে বের করা হচ্ছে আমাদের আসল কাজ। এবং এই কাজটা সহজ হবে কখন, যখন আমরা এক্সটেনশন গুলারে বাদ দিতে পারবো, যেটা আমার এক্সটেনশন। এখন আমি আপনাদের কতক্ষণ এক্সটেনশন দেখাই। এক্সস্টেড বাই দা লং জার্নি, রিনা স্যাট অন দা বেঞ্চ ওয়েটিং ফর আর ব্রাদার। এখানে আমারে বলেন তো সাবজেক্ট কই, ফাইনাইট ভার্ব কই, আগে এইটুকু বলেন যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কই, দয়া করে রিনা সবাই একটু subject, বলেন। ফাইনাইট ভার্ব that স্যাট। হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এইটারে অন্য কোনো কিছু যার মনে হয় এটা আওয়াজ দিয়েন, ঠিক আছে। এক্সজস্টেড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, যেহেতু এটা তো মানে এর কোনো সাবজেক্ট নাই, এটা নন ফাইনাইট। এক্সজস্টেড বাই লং জার্নি, তাহলে এটা আমার এক্সটেনশন, ফাও কথা। রিনা স্যাট অন দ্য বেঞ্চ ওয়েটিং ফর হার ব্রাদার, দেখেন এটাও একটা ফাওয়াল আপ। এখন আপনি যে কোনো একটা ফাওয়াল আপে ফেলাই দিয়ে দেখেন তো বাক্যটা মেলে কিনা। ধরেন এইটুক নাই, দেখেন বাক্য মেলে কিনা। জি মেলে। আবার ধরেন এইটুক আছে, এইটারে ফেলাই দিলাম, তাও মেলে। তাও ধরেন দুইটারেই ফেলাই দিলাম, দেখেন তো তাও মেলে কিনা। তাও মিলতেছে ভাই। তাও তার মানে এক্সটেনশন গুলো যে এক্সটেনশন, এটা কি, এটা হচ্ছে জাস্ট সেন্টেন্সটাকে টাইনে বড় করার জন্য রাখছে, এর আর কোনো কাজ নাই। ঠিক আছে, এটা তো এখানে নন ফাইনাইট আছে, এটা আমরা প্রিপজিশন দিয়েও দেখবো। দ্য ব্যাগ প্যাকড লাস্ট নাইট ওয়াজ বিসাইড হার। আচ্ছা, এবার বলেন এই বাক্যের ভিতরে হচ্ছে সাবজেক্ট কই, আগে সাবজেক্টের কথা আমরা বলেন। দ্য ব্যাগ সাবজেক্ট প্যাকড। দা ব্যাগ দ্য ব্যাগ, যদি আপনার বাক্যের শুরুতে নাউন পান, ইনিশিয়ালি যদি কোনো নাউন পায় যান, ওইটারে বলা হচ্ছে হেডওয়ার্ড। ওই হেডওয়ার্ড সবসময় হচ্ছে সাবজেক্ট হয়। ধরেন আমি বাক্য শুরুই করছি হেডওয়ার্ড দিয়া, তাহলে ওইটাই সাবজেক্ট। এই হচ্ছে দা ব্যাগের কথা বলছে, এটাই সাবজেক্ট। এইখানে হেডওয়ার্ডে কোনো নাউন নাই। ধরেন এইখানে যদি ফার্স্টেই রিনা থাকতো, ধরেন এইখানে লিখছে যে রিনা কমা এক্সজস্টেড বাই লং জার্নি স্যাট অন দা বেঞ্চ, দেখেন আরো সুন্দরভাবে ফরমেশন দাঁড়াইতো। হ্যাঁ, ধরেন এইখানে হচ্ছে রিনা লিখে দিছি, এক্সজস্টেড বাই লং জার্নি স্যাট অন দা বেঞ্চ ওয়েটিং ফর আর ব্রাদার, তখন আমি বুঝতাম হেডওয়ার্ডে একটা নাউন আছে, এটা আমার সাবজেক্ট। এবার আমি দেখতাম এইখানে একটা ভি3 আছে, এইখানে একটা ভি3 আছে, তাহলে এই রিনার ভার্ব আইদার হচ্ছে এইটা অর হচ্ছে এইটা। এখন আমি ফাইনাল ভার্ব হিসেবে কোনটা নিতে পারি, এবার আমি ওইটাই দেখবো। ঠিক আছে, আমার সাবজেক্ট খোঁজার পরে আমি ফাইনাল ভার্ব খুঁজতে পারি, ফাইনাল ভার্বের সাবজেক্ট কিভাবে খুঁজতে পারি। তাহলে দেখলাম দা ব্যাগ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, পাইলাম। এবার এর ফাইনাল ভার্ব কই দেখেন, ওয়াজ ওয়াজটা ফিনিট না? ওয়াজটা হচ্ছে ফিনিট। এইখানে প্যাকড লাস্ট নাইট, এইটুকু কি, এক্সটেনশন। এইটুকু হচ্ছে এক্সটেনশন। এই যে আপনাদের মুখ থেকে এক্সটেনশন ওয়ার্ডটা বেরোইছে, এটা গুরুত্বপূর্ণ। এটা এক্সটেনশন, এটা বাদ দেন। দা ব্যাগ ওয়াজ বিসাইড হার, সে বেঞ্চে বসেছিল, তার ব্যাগটা তার পাশে ছিল। দা ব্যাগ, যেটা সে গত রাত্রে গোছাইছে, তাহলে এই যে গত রাত্রে গোছাইছে, এটা কি একটা বাড়তি আলাপ না? এইটা হচ্ছে আমার এক্সটেনশন। আপনার ট্রান্সলেশন দ্বারা এই যে আপনারা বড় বড় বাক্য দেখেন, ওই বাক্যের ভিতরে অ্যাকচুয়ালি কিছুই নাই। এখন আমরা একটু পরে নিচে যাব, ওই মাইগ্রেটরি বার্ডটা দেখবো, দেখবেন ওইখানে খুব ছোট্ট একটা বাক্য, কিন্তু ওইটা বিশাল বড় লাগতেছে। যে মুহূর্তে আপনি এক্সটেনশন গুলো ফেলাই দিবেন, ওই বাক্যটা একদম ছোট হয়ে যাবে, কিছুই থাকবে না। She looked around but didn't see anyone familiar. আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে ফাইনাইট ভার্ব কি কি আমাকে বলেন। লুকড আর ডিডন্ট সি। এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু সি তো একা, তাহলে সাবজেক্ট আমি বলছিলাম যে একটা ফাইনাইট ভার্বের দুইটা সাবজেক্ট হবে না, তাহলে কি হবে? তাহলে শুধু লুকড হবে ভাইয়া। না না, মানে অমনি বাদের চেঞ্জ করে পরে দিলে হবে নাকি? বাদের পরে শীত মানে যাচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে সাবজেক্ট ওটাও Right, right. কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সব থেকে ছোট কম্পাউন্ড সেন্টেন্স কি, ডু অর ডাই, ভাই দুইটাই ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট কই, এখানে আছে ইউ ডু অর ইউ ডাই, দুইটাই আমি উজ্জ্ব করে দিছি, এখানে দুইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় তারা দুইটা ফাইনাইট ভার্ব তাদের থাকতে হবে, অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে বা একাধিক থাকবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে তো এরকম ওই যে করছেন না ফ্যান বয়েস জি নর,
বাট অর ইয়েট এইসব থাকে, তো এইগুলো দিয়ে হচ্ছে কানেক্ট করা থাকে। হ্যাঁ, এইখানে কি হয়েছে, এইটা যেহেতু একটা কম্পাউন্ড সেন্টেন্স, এইখানে সি হচ্ছে, এখানে একটা সি আছে, ঠিক আছে, তাহলে সি লুকড অ্যারাউন্ড বাট সি ডিডন্ট সি এনিওয়ান। ওকে, এটা গেল। তাহলে মানে আমরা কি কি বুঝলাম, একটা সাবজেক্টের একটাই ফাইনাল ভার্ব থাকে, যদি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এটা কম্পাউন্ড হতে পারে, সেই ক্ষেত্রে অতুর্য থাকতে পারে, আমরা এই যে বাট অর এন্ড এইসব দেখে টের পাবো, নর এগুলো দিয়ে টের পাবো। এবং আমাদের বাক্যটা যতই বড় হোক না কেন, মূল বাক্যটা অ্যাকচুয়ালি একদম ছোট, বাকি সবকিছু দেখবেন এক্সটেনশন। এবং এবার যদি আমি একদম আপনাদের রুলস অনুসারে আসি, তাহলে নাম্বার ওয়ান যেটা, এই যে একদম শুরুতে যে বেসিক রুলস যে কথাটা বলা ছিল, আহ এইখানে আসতে দেখেন এতগুলা কথাবার্তা আপনাদের সাথে বলতে হইলো। আচ্ছা, বেসিক রুলস যেটা, সেটা হচ্ছে আমরা যখন ইংরেজি বাক্যটা পড়বো, ওই বাক্যের ভিতরে আগে দেখবো যে এখানে একাধিক ক্লজ আছে কিনা। আমাদের 1 নম্বর কাজ হচ্ছে ক্লজ কি এখানে একাধিক আছে কিনা এটা দেখা। তো একাধিক ক্লজ আছে কিনা আমরা কিভাবে বুঝবো, ক্লজ মেকার থাকবে, এন্ড অর বাট এইসব হাবিজাবি থাকবে। এবার ওই যে প্রত্যেকটা ক্লজ আপনি ক্লজ পাইছেন, ওই ক্লজে কি একটা ফাইনাইট ভার্ব আছে, ওই ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা, এবং ওই ফাইনাইট ভার্বের সাবজেক্ট আছে কি এটা খুঁজে বের করা। আপনার যে এক্সটেনশন গুলো আছে সেই এক্সটেনশন গুলারে আইডেন্টিফাই করা, যে এইগুলো হচ্ছে আমার এক্সটেনশন, এবং গোল দিব বাদ দিব, গোল দিব বাদ দিব, গোল দিব বাদ দিব, যেটুকু এক্সটেনশন। এই আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এই আবার হচ্ছে এক্সটেনশন। যেই মুহূর্তে আপনি এই ফরম্যাটে দাঁড় করা যাবেন, তখন এই বাক্যের ভিতরে ওই বাক্যে কি বলতে চাইছে সেটা তো আপনি সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের দিকে তাকালেই বুঝবেন, আপনার তো এক্সটেনশন করার দরকার নেই। এগুলো হচ্ছে কাজের পাঠ, পাওয়ালা, এই হচ্ছে কাজ। এরপরে যখন আমরা অনুবাদ করব, ওই অনুবাদের ভিতরে আমার মূল অংশ কি, মূল অংশ হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব পাইছেন, ওই হচ্ছে আমার মূল অংশ। বাংলা যেটা হচ্ছে আমরা সমাপিকা ক্রিয়া আনতাম আমি যাবি ওইসব না, আমরা এই মূল বাক্যটুকের অনুবাদ করব। এবার এই যে জোড়ার যে অংশটুকু আছে, এই একটা এক্সটেনশন, এই একটা এক্সটেনশন। এখানে আরেকটা মজা আছে দেখেন, আর একটা মজা দেখেন, মজাটা হইলো এক্সটেনশনটা যেরকম দেখলেন না যে ফেলাই দিলে হচ্ছে বাক্য মেলে কোনো সমস্যা হয় না, তেমনি এই এক্সটেনশনটা যদি আপনি আগে পিছে বসান তাও কোনো সমস্যা হয় না। ধরেন এইটার আমি এখানে নিয়ে গেলাম, এইটার এখানে নিয়ে গেলাম, তাও দেখেন মেলে। ওয়েটিং ফর আর ব্রাদার, রিনা স্যাট অন দ্য বেঞ্চ এক্সস্টেড বাই লং জার্নি। আবার দেখেন এক্সস্টেড বাই লং জার্নি, ওয়েটিং ফর আর ব্রাদার, রিনা স্যাট অন দ্য বেঞ্চ, তাও মেলে। আবার দেখেন রিনা স্যাট অন দ্য বেঞ্চ এক্সস্টেড বাই দ্য লং জার্নি, ওয়েটিং ফর আর ব্রাদার, তাও মেলে। তার মানে এক্সটেনশন গুলারে আপনি যতই আকৃষ্ট করেন, যে পজিশনে বসান, শ্রুতি মধুর হওয়ার বিষয় আছে, কিন্তু বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট। একইভাবে এটা যখন অনুবাদ করবেন, ওই অনুবাদে এই যে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল, লং জার্নি করে সে এক্সস্টেড হয়েছে, এই অংশটা আপনি যে পজিশনেই বসান না কেন, আপনার বাক্য শুদ্ধ হবে। আমি কি বুঝাইতে পারলাম? বাক্য শুদ্ধ হবে, বাক্য শ্রুতি মধুর হবে কিনা, সাবলীল হবে কিনা এটা পরের কথা, কিন্তু ওই বাক্য শুদ্ধ হবে, পূর্ণ মার্ক হবে। এবার এখানে দেখেন, দীর্ঘ সফরে ক্লান্ত রিনা বেঞ্চে বসেছিল, তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। এখন এই যে দীর্ঘ সফরে ক্লান্ত বাদ দেন, রিনা বেঞ্চে বসেছিল, তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল। দীর্ঘ সফরে ক্লান্ত রিনা বেঞ্চে বসেছিল, এটুকু বাদ দেন, দেখেন বাক্য মেলে কিনা। মেলে? মেলে না? মিলেবে। তার মানে আমি যদি এক্সটেনশন বাদ দিই, তা আমার বাক্য হচ্ছে মিলবে, ঠিক আছে। এবং আপনাদের প্রতি আমার যেটা রিকোয়েস্ট, যারা এই ধান্দায় আছেন যে 10 মার্কের একটা ট্রান্সলেশন বাদ দিয়ে দিব, আপনারা সিম্পলি জাস্ট 2 মিনিট লাগবে, ওই যে প্যাসেজটা দেয়া থাকবে, ছোট্ট একটা প্যাসেজ, করতে 2 মিনিট লাগবে। ওইটা দেখবেন হেডওয়ার্ড গুলা কই, আমার কি বলছে, জাস্ট ওইটুকু অনুবাদ করে দিবেন, অ্যাটলিস্ট 10-এ 5 পাবেন। আর যে পুরা রুলস মাইনা সুন্দর করে সাজাই গুছাই করবে, সে হয়তো 6.5 পাবে। তার হয়তো করতে লাগবে 10 মিনিট, আপনার হয়তো এটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ওকে, এবার আমরা একটু ওই সেই এক্সটেনশন গুলো বাংলা অনুবাদ না করলেও 5 পাবো। হ্যাঁ, আপনার বাক্য তো হইছে, রিনা বসে ছিল, তার পাশে তার ব্যাগ ছিল, তো এতে আমি কি ভুল বলছি? আমি কোনো কিছু ভুল বলছি? রিনা হচ্ছে বসে ছিল, তার পাশে তার ব্যাগ ছিল, তারপর হচ্ছে, তারপরে আর কি বলছে, সে চারপাশে তাকাইতেছে এবং পরিচিত কাউকে দেখতে পাইলো না, এই তো। এখন এইটা আমি সব মুছে দিই, দেখেন তো আপনাদের কাছে এখন এইটারে পরিচিত লাগে মানে কেমন লাগে, এবার একটু তাকায় দেখেন, মানে চোখের সামনে কোনো মানে ফ্রেম দাঁড়াইছে কিনা, নাকি এখনো শুধু ওয়ার্ড আর ওয়ার্ড দেখতেছেন? ফ্রেম দাঁড়াইছে। বুঝছি ভাইয়া। এক্সস্টেড বাই লং জার্নি, কিন্তু এতক্ষণ এবার সবার কি ফ্রেম দাঁড়াইছে, নাকি এখনো কেউ খালি ওয়ার্ড দেখতেছেন যে ভাই খালি কতগুলো ওয়ার্ড আছে, এক্সস্টেড বাই লং জার্নি। ইভেন যার মাথায় ফ্রেম দাঁড়াইছে সে যখন এটা পড়বে, আর যার মাথায় এটা ফ্রেম দাঁড়ায় নাই, সে যে পড়বে, দুইটা পড়ার স্টাইল আলাদা। সে থামবে এক জায়গায়, আর যার
ট্রেন দাঁড়ানি, সে থামবে আরেক জায়গায়, সে পড়বে এইভাবে এক্সস্টেড বাই দ্য লং জার্নি রিনা স্যাট অন দ্য বেঞ্চ ওয়েটিং ফর হার ব্রাদার, এ স্টাইলে। আর যার মাথায় ট্রেন দাঁড়াইছে সে পড়বে যে এক্সস্টেড বাই লং জার্নি রিনা স্যাট অন দ্য বেঞ্চ ওয়েটিং ফর হার ব্রাদার, সে সে শ্বাস নিবে আরেক জায়গায়। ঠিক আছে? কার এখন সমস্যা আছে আমাকে একটু বলেন তো, যে এখনো বিরক্ত লাগতেছে, বুঝতে পারতেছি না। আমরা ছোট ছোট দুটা বাক্য দেখি। দ্য স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস এক্সাম ওয়ার অ্যাটেন্ডিং এ স্পেশাল কোচিং সেশন। এইখানে হচ্ছে আসলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়, ঠাস করে বইলা দেওয়া যায় যে ওইখানে হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে। ঠিক আছে? এইখানে আমার ফাইনাইট ভার্ব কই? Were Were attending. ওয়ার were attending. এটা দেখেই বুঝবো অক্সিলারি ভার্ব দিয়ে তার কোনোদিন নন ফাইনাইট হয় না, জিরান পার্টিসিপল কোনো কিছু হয় না। তার মানে অক্সিলারি ভার্ব থাকলে চোখ বন্ধ করে ওটা আমার ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, এই যে প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস এক্সাম এটা হচ্ছে ফাউল অফ। দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং এ স্পেশাল কোচিং সেশন। ওকে, ছাত্ররা হচ্ছে একটা বিশেষ কোচিং সেশনে তারা হচ্ছে উপস্থিত হয়েছে। এখন এইখানে যে প্রিপেয়ারিং ফর সিভিল এক্সাম, এটা কি সিভিল সার্ভিস, এটা কি? এক্সটেনশন। Extension. এইটা হচ্ছে আমার এক্সটেনশন। কার এক্সটেনশন? এর সম্পর্কে একটা বাড়তি আলাপ দিছে। আচ্ছা, তারপরে দেখেন হিয়ারিং দ্য অ্যানাউন্সমেন্ট দ্য প্যাসেঞ্জার্স রাশড টুয়ার্ড দ্য বোর্ডিং গেট। এইখানে কি হয়েছে? এখানে কে সাবজেক্ট, কে ফাইনাইট ভার্ব? The passengers subject rushed. ফাইনাইট ভার্ব। এইখানে দেখেন টুয়ার্ড হচ্ছে একটা প্রিপজিশন, টুয়ার্ড দ্য বোর্ডিং গেট এইটা হচ্ছে আরেকটা এক্সটেন্ডেড পার্ট। ঠিক আছে? এইভাবে হচ্ছে মানে প্রিপজিশন দিয়ে হচ্ছে অ্যাড করা যায়। আর কি আছে? এগুলো আমরা দেখে ফেলছি। she started crying, সে কাঁদতে শুরু করছে। সারপ্রাইজড বাই দ্য নিউজ, এটা হচ্ছে আবার একটা এক্সটেন্ডেড পার্ট। এটা একটা নন ফাইনাইট দিয়ে আমি এক্সটেনশনটা অ্যাড করছি। দ্য গ্লাস ব্রোকেন বাই হিম, এক্সটেনশন ওয়াজ কস্টলি। আমরা কি মোটামুটি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। Exhausted by the continuous workload, the employee applied for a week-long leave. আচ্ছা, এটাও তো বোঝা যাইতেছে the employee applied for a week-long leave, এটা হচ্ছে আমার এই, এটা হচ্ছে এই যে ঠিক এমন হচ্ছে দাগ দিয়ে চলে যাবেন। ঠিক আছে? যে হচ্ছে আমার এক্সটেনশন, এইটা সাবজেক্ট, এর ফাইনাল ভার্ব এখানে আছে, এইটা এক্সটেনশন, এমনি আমরা দাগাইতে দাগাইতে যাব। তখন ফাইনালি কি পাবো? আমি তো এদিক তাকাবোই না, আমি তাকাবো কি the employee applied ফর এই উইক লং লিভ। আচ্ছা, তাহলে এমপ্লয়ি গুলো হচ্ছে একটা সপ্তাহব্যাপী ছুটির জন্য আবেদন করছে। এরপরে এখানে 4-5টা এক্সটেনশন থাকবে, ওদের পরে তাকাবো, সময় থাকলে তাকাবো, না থাকলে তাকাবো না। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে সাবলীলতার কথা। সাবলীল জিনিসটা হচ্ছে যে এই যে এক্সটেনশন গুলো আছে এর পজিশনিং নেওয়া, এর কোনো নিয়ম নাই। যে এক্সস্টেড বাই কন্টিনিউয়াস ওয়ার্কলোড, তার মানে হচ্ছে এই যে একটানা কাজের চাপে, এক্সস্টেডের বাংলা কি? একেবারে দুঃসহ হয়ে গেছে তারা, এরকম কিছু। বীতশ্রাদ্ধ হয়ে গেছে, আরো কঠিন কঠিন শব্দ ব্যবহার করা যায়। এই অংশটার আমি কই বসাবো? এইটারে এর পরে বসাইতে পারেন, যে আবার এর আগেও বসাইতে পারি, যে একটানা কাজের চাপে বীতশ্রাদ্ধ কর্মীরা, এই কর্মীরার আগে বসাইলাম, এটা আবার পরে বসাই। কর্মীরা সপ্তাহব্যাপী ছুটির জন্য আবেদন করলো, এরপরে মনে করেন হচ্ছে এইটার বসে জাগানো পাইতেছি না, তখন আবার নিয়ে আসলাম যে যারা এইটার জন্য এক্সস্ট হয়ে গেছে, এইভাবে নিয়ে আসলাম। ঠিক আছে? এখন সাবলীল জিনিসটা হচ্ছে যে আমার যে এক্সটেনশন গুলো আছে এটার আমি কোন পজিশনে বসাবো, এটা সাবজেক্টের পরে বসাবো নাকি সুবিধাজনক একটা জায়গার ভিতরে বসাবো, কোন জায়গাটা বসাইলে ভালো হয়, এইটা আসলে হচ্ছে ন্যাচারাল। ধরেন আমরা যে এতক্ষণ ফাইনাইট বা নন ফাইনাইট বার করলাম, আমরা হচ্ছে এক্সটেনশন বুঝলাম, এইগুলা কোনো কিছু না বুঝে মানুষজন হচ্ছে চাকরি বাকরি পাইতেছে না, পাস করতেছে না, কোনো সমস্যা হয়েছে? কিছুই কিন্তু যায় আসে না। হয় কিছু মানুষ, এবং শুদ্ধভাবে হয়। ধরেন একটা বাক্য লিখবে, কোনো গ্রামাটিক্যাল ইরর হবে না, কিন্তু বলতে পারবে না যে এখানে হচ্ছে কি আছে। আপনি যদি তারে বলেন ফ্যাক্টিটিভ ভার্ব কি, পজিটিভ ভার্ব কি, সে চেনে না। তার তো চেনার দরকারও নাই, আপনারও চেনার দরকার নেই। বা কোনটা জিরান, জিরান পার্টিসিপেলের পার্থক্য কি আমি জানি না, আমার চেনার দরকার নেই। এইটা হচ্ছে কি, এরা হচ্ছে ন্যাচারাল লার্নার। এরা কেমনে ন্যাচারাল লার্নার হয়েছে বলেন তো? প্র্যাকটিস করতে আমরা হতো। যে শুধু প্র্যাকটিস, তারা তো ট্রান্সলেশন প্র্যাকটিস তো চাকরি করতে আসার পরে করছে, তার আগের জীবনে তারা কি করছে? ধরেন এই যে আমরা, ধরেন আমাদের আপনাদের কি এমন হয় কিনা যে আমি একটা খুব ইজি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আমার ব্রেন নেয় না, যেটা ইংরেজি কি মনে পড়তেছে না, এমন কি আপনাদের হয়?
খুব সহজ। ধরেন আমি বললাম যে প্রকাশনা, প্রকাশনা, জি ভাই হয়। এটার আমার ইংরেজি ওয়ার্ডটা মাথায় আসতেছে না। জি প্রকাশনার ইংরেজি ওয়ার্ড কি? পাবলিশার। পাবলিকেশনস হইতে পারে, পাবলিশ হচ্ছে ভার্ব, তার মানে পাবলিশ হচ্ছে ভার্ব, এটা রিলেটেড কিছু। এখন এই পাবলিক ওয়ার্ডটা মনে করে না আমার মাথায়, হ্যাঁ পাবলিকেশনস বিভিন্ন রকম হতে পারে, আমার মাথায় ইনস্ট্যান্ট আসতেছে না। এর কারণ কি? আমি এই ওয়ার্ডটা তো জানি, এটা তো শিওর, আমরা সবাই এই জায়গায় এই ওয়ার্ড জানি, কিন্তু আমার মাথায় আসে না কেন? আমরা সারা জীবনে এই যে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর হচ্ছে কম্প্রিহেনশন, এই কয়টা জিনিস ছাড়া, বা কম্প্রিহেনশন হতে বাদ, এই ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই বাদে সারা স্কুল জীবনে কে কয়টা পূর্ণ বাক্য পড়ছে আমার একটু বলেন তো। সত্যি কথা, যে ভাই আমি পূর্ণ বাক্য পড়ছি এ বাদে আমরা কে এই 10টা বছর যে স্কুল কলেজে পড়ছি, মানে আমরা কে কয়টা হচ্ছে পূর্ণ বাক্য পড়ছি প্রয়োজন ছাড়া? এই যে যে আমরা একটা প্যারাগ্রাফ পূর্ণ বাক্য কম্পোজিশন পড়ছি, যেগুলো মুখস্থ করতাম ওগুলো পড়তাম আর কি ভাইয়া। ওই পড়ছি। আর হচ্ছে এই ভয়েস চেঞ্জ করতে বসে পূর্ণ বাক্য পড়ছি। এছাড়া তো আমরা সত্যি ভাই। পূর্ণ বাক্য পড়ি নাই। এখন যেহেতু আমরা পূর্ণ বাক্য পড়ি নাই, এই কারণে আমাদের কি হয়েছে, আমাদের ব্রেন তো হচ্ছে ওই ওয়ার্ডটারে প্রসেস করে না, আমরা ওয়ার্ডে ইটসেলফ একটা ওয়ার্ড আকারে চিনি, যে একটা ওয়ার্ড এর মানে হচ্ছে এই। ধরেন আপনারা আমি বলবো প্যাসিফাই মানে কি, মলিফাই মানে কি, নালিফাই মানে কি, তারপর হচ্ছে অ্যাসিউজ মানে কি, তারপর আর কি হইতে পারে, মিটিগেট হইতে পারে, মিটিগেট মানে কি। ধরেন অনেকগুলো ওয়ার্ড, এগুলা ওয়ার্ড আমরা অনেকেই জানি যে এই ওয়ার্ডের মানে এইটা। প্যাসিফাই প্রশমিত করা, মলিফাইও এরকম করা, নালিফাই একেবারে শূন্য করে দেওয়া, অ্যাসিউজ মানে হচ্ছে প্রশমিত করা, মিটিগেট মানে হচ্ছে প্রশমিত করা, সিচুয়েশন ঠান্ডা করা। মানে সব কটার মানে হচ্ছে প্রশমিত করা, মানে কোনো কিছু একটা উত্তপ্ত অবস্থা আছে আপনি ঠান্ডা করেন, ঠিক আছে? এখন যদি একটা জিনিসের মানে প্রশমিত করাই হয়, তাহলে ওয়ার্ডে এতগুলো ওয়ার্ড তারা বানায় রাখছে কি জন্য? এই প্রত্যেকটা ওয়ার্ডের স্পেসিফিক ইউজ আছে, কিন্তু আমরা স্পেসিফিক ইউজ জানি না, কারণ হচ্ছে আমরা তো ওয়ার্ড গুলারে ওয়ার্ড আকারে পড়ছি, আমরা তো সেন্টেন্স আকারে পড়ি নাই। এই কারণে আমাদের মাথায় ওইটার জন্য এক্সাক্ট ওয়ার্ড তো দূরের কথা, এক্সাক্ট ওয়ার্ডের হিসাব বাদ দেন, আমাদের মাথায় ওয়ার্ডটাই আসে না। এটার কারণে এটা আমরা পড়ি নাই। তাহলে আমাদের যদি ট্রান্সলেশনে ভালো করতে হয় বা রাইটিং স্কিলে ভালো করতে হয়, এইটার উপায় এটা না যে ভাই ফোকাস রাইটিং এ ভালো করার জন্য কোন কোন টপিক করব। ফোকাস রাইটিং, ফোকাস বলে তো কোনো অ্যাকচুয়ালি কিছু নাই, আছে প্যারাগ্রাফ, আছে এসে আছে। ফোকাস হচ্ছে কি, যে আপনি মানে ওই ভাষাটার উপর ফোকাস কইরা ওই টপিকের উপর আপনি লেখেন। হ্যাঁ, আমি যে স্যারের হচ্ছে পরামর্শ চলতাম বা আমার যে বন্ধুর পরামর্শ চলতাম, সে আমারে বলতো কি যে ইংরেজি পরীক্ষা দিতে বসছো মানে তুমি জাস্ট ইংলিশ লিখতে বইছো, শুধু শুদ্ধ ইংরেজি লিখে আসো, আর কিছু লাগবে না। ওই লেখার ভিতরে কোনো ডাটা, কোনো ইনফরমেশন বা কোনো মানে কারুকার্য কোনো কিছু দরকার নাই, স্রেফ কতগুলা মানে সেন্টেন্স লিখে আসো যেখানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব ঠিক আছে, এরপরে দেখো মার্ক পাইছো কি পাও নাই। ইংরেজি পরীক্ষা দিতে বসবেন মানে যতক্ষণ ইংলিশে লিখবেন, আপনার কাছে শুদ্ধ ইংরেজি চাইছে, আর কিছু চাই নাই। বুঝতে পারছেন? তার মানে আমাদের আমাদের কাজ করতে হবে কি, আমাদের শুধুমাত্র রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। এই যে আপনাদের অনুবাদ আসবে, এই অনুবাদের জন্য ধরেন আমাদের করা উচিত কি, বাংলা পড়া উচিত। এখন বাংলা আমরা যথেষ্ট পরিমাণ পড়ছি, কিন্তু ইংরেজি পড়ি নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে, ইংরেজি পড়তে হবে, ওইটাতে ভাঙায় ভাঙায় দাগায় দাগায় পড়তে হবে। এতে আমাদের কয়েকটা কাজ হবে। একটা কাজ হবে, ওই যে যত দাগায় পড়বেন সে খুব দ্রুত ওই সেন্টেন্সটার ব্রেকডাউন করতে পারবেন, এবং যে যত দ্রুত ব্রেকডাউন করবে সে তত দ্রুত কি পাবে বলেন তো, এই মূল বাক্যরে পাবে না। ধরেন আপনার মূল বাক্য খুঁজতে যে টাইম লাগবে, যে ব্রেকডাউন করতে পারে না তার মূল বাক্য খুঁজে পাইতে তো অনেক সময় লাগবে, সে এর ভিতরে হাতড়াবে, দেখেন তো এর ভিতরে সাবজেক্ট কই, ফাইনাল ভার্ব কই, হুট করে টাকায় দেন খুঁজে পাবেন না। একটা পাইছি এই জায়গায়, এখানে অক্সিলারি আছে বলে, তার কিছু পান কিনা? আর একটা আছে, আর একটা পাইতে অনেক কষ্ট হবে। অ্যারাইভড। এই যে পাই গেছে একজন, ওকে। এইখানে তো আরো অনেক কিছু আছে, হ্যাভিং ট্রাভেলড আছে, গাইডেড আছে, ড্রাইভিং আছে। এখন যে এইটারে মানে ব্রেকডাউন কইরা ভাঙতে পারে না, তার কাছে এটা জাস্ট কতগুলা ওয়ার্ড একসাথে করা, সে এখন এটারে পড়বে আর বোঝার চেষ্টা করবে যে এখানে বলছেটা কি। ড্রাইভেন বাই ইনস্টিংক্ট এর মানে কি, গাইডেড বাই চেঞ্জেস ইন দ্য সিজন এর মানে কি, মাইগ্রেটরি বার্ড এ আসলো কই থেকে, হ্যাভিং ট্রাভেল থাউজেন্ডস অফ মাইলস, এরকম তার ব্রেন সেটুকু পড়বে আর ওইটা অনুবাদ করার সে চেষ্টা করবে। এই কারণে অনুবাদে তার সময় লাগবে বেশি। যে ব্রেকডাউন করে পড়ছে সে কেমনে পড়বে জানেন, এক্সটেনশন, এক্সটেনশন, এটা সাবজেক্ট,
হ্যাভিং ট্রাভেল ডেটা এক্সটেনশন থাউজেন্ডস অফ মাইল ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ফাইনাল, ও এইটার ভার্ব এটা ইটস ব্রিডিং গ্রাউন্ড, এইখানে একটা ওয়ার্ড দিছে ইট বিল্ড এ নেস্ট। আচ্ছা, দ্যাট হ্যাড ব্লুজুমড উইথ, আবার একটা এক্সটেনশন, এটা পুরো এক্সটেনশন। এই যে মূল জিনিস পাইছি, দ্য মাইগ্রেটরি বার্ড, এটা হচ্ছে বহু দূর হচ্ছে ট্রাভেল করে অবশেষে পৌঁছাইছে তার ব্রিডিং গ্রাউন্ডে, এবং সেইখানে সে আইসা হচ্ছে একটা ঘর বানাইছে, আর এমন জায়গায় বানাইছে যে জায়গাটা হচ্ছে এইসব ফুল টুল দিয়া টিয়া একেবারে হচ্ছে স্প্রিং এর জন্য সাইজে আছে। এইটা আর কি এখানে বলছে। তার মাথায় ড্রাইভেন বাই ইনস্টিংক্ট গাইডেড বাই দ্য কি চেঞ্জেস অফ সিজন, যে ঋতু পরিবর্তনের পরে সে হচ্ছে এইভাবে আইছে, এইগুলো তার মাথায় জায়গায় নিবে না যেটুকু আমার অনুবাদ করতে হবে। সে এখানে যায় নাই, সে আছে এইখানে। আমি কি বুঝাইতে পারলাম? এখনো বুঝেন নাই কি? এটা আওয়াজ দেন তো। অনুবাদ যদি করতে হয় আপনারে এইটারে জাস্ট ব্রেকডাউন করতে হবে। যদি ব্রেকডাউন করেন তাহলে টাইম কম লাগবে। দুনিয়ায় স্বতঃসিদ্ধ বলে কোনো কিছু নাই যে আমি হচ্ছে পীর বাবা, আমি যেটা বলছি এটাই একমাত্র পথ, এই রাস্তার যদি তোমরা অন্যথায় যাও তাহলে তোমরা ফেল করবে, এরকম কোনো বিষয় নাই। দুনিয়ায় সব 100টা ভুলের 100টা করেও মানুষজন হচ্ছে ভালো ভালো সার্ভিসে যায়, ঠিক আছে? স্বতঃসিদ্ধ কোনো কিছুই নাই। তবে যে জিনিসটা বলা হইতেছে সেই জিনিসটা ফলো করলে জীবনটা একটু সহজ হবে, আর কিছু না। ওকে? বা যারা আমরা হাত রাই, সাঁতার কাটি, বুঝি না, হাবুডুবু খাই, সাঁতার তো কাটি না, হাবুডুবু খাই, অনুবাদ করতে গেলে কষ্ট হয়, তাদের জন্য সহজ হবে। এখন আমার বলেন যে ভাই আমি একদম কিছু বুঝি নাই বা মাথার উপর দিয়ে গেছে, কার কার একটু বলেন। বলেন বলেন। সবাই বুঝতে পারছেন কি পরিবর্তন হইলো? এই যে 1.5 ঘন্টা ধরে আপনারা বকবকানি শুনতেছেন, এই 1.5 ঘন্টার আগের আর পরের পার্থক্য কি? এতক্ষণ তো আমার করানোর কথা ছিল আমি সেন্টেন্স দিব, আপনারা অনুবাদ করবেন, আমি সেন্টেন্স দিব, আপনারা অনুবাদ করবেন, আমি বলবো এটার অর্থ হয় নাই, এটার অর্থ এইভাবে লেখেন, এইটার টেন্স হয় না এইভাবে লেখেন। এমনি তো হচ্ছে ক্লাস নেওয়ার কথা, নাকি? আপনাদের এক্সপেকটেশনে কি ছিল? ভাইয়া ক্লাসটা অনেক ইফেক্টিভ ছিল। জি ভাই, অনেক হেল্পফুল ভাই। আমি সারা জীবন এই একটা সাবজেক্টে, আমার এই একটা বিষয় আমার জীবনে এত পেইন দিছে, এটা আসলে কল্পনা অতীত। এবং আমি ইংরেজি শিখছি বিশেষ দিতে আইসা, মানে খুবই আনফরচুনেট বিষয়টা। এবং আমি আমার মানে স্কুলের টিচার বলেন, কলেজের একটা টিচার ছিল অসাধারণ পড়াইতো, তারে আমি বেশি দিন পাইনি। ওই লোকটারে পাইলে হয়তো আমার হচ্ছে এই ইয়েটা কাটতো। ইউনিভার্সিটিতে তো হচ্ছে আমরা এরকম মানে যা বুঝি ওইটা লিখে দিয়ে আসলে হচ্ছে মার্ক হয়। ওইটা ওই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের আসলে ওই ওরকম বিষয় নাই। তো আমি আমি যেদিন হচ্ছে ইংরেজিটা শিখছি মনে হইলো জাস্ট মানে একটা তুড়ি দিলাম, ইংরেজি শিখে গেলাম, আমার এমন মনে হইলো। হ্যাঁ, এবং আমি হচ্ছে 2-3টা মানুষের কাছে খুবই কৃতজ্ঞ এই কারণে। তো অনুবাদের বিষয় আমার আমার সবসময় মনে হইতো এইটা, যে অনুবাদ দিলে অনুবাদ করবো, এমনি তো করে আইছি, এইগুলা কি হাবিজাবি বলতেছে, কি বলে এইসব ভাইয়া ভাইয়া ব্রেকডাউন করে, এইসব আবার কি? তো এই জিনিসটাই মানে আমার খুব মনে আছে, আমি তখন হচ্ছে একটা কোচিং এর পরীক্ষা দিতে দিলাম, এটা হচ্ছে 2021-এর কথা, মার্চের পরে। আমি 50-এ হচ্ছে 9, 10, 11, 12 এমন পাই ট্রান্সলেশনে, এবং হুট করে এই মার্কটা 25+ হয়ে গেল। আমি খুব মানে ওই দিন আমার মনে হয়েছিল কি আমি আনন্দে উড়া বেড়াই। এবং আহ, চাকরি পাওয়ার ক্ষেত্রে সব থেকে প্রথম ইয়ে কি, আপনার দুর্বলতা কি এটারে খুঁজে বের করা, যে কোন জায়গাটার জন্য আপনি চাকরি পাবেন না। ধরেন আমি রিটার্নের মার্ক নিয়ে বসছি যে আমি ক্যাডার হইতে চাই, আমার এত মার্ক দরকার। তো আমি দেখলাম যে ইংলিশে কোনোভাবে যে 200 মার্ক, প্রত্যেকটা মার্ক আমি ব্রেকডাউন করছি, যে বাংলায় আমি কত পাইতে পারি, বাংলাদেশে কত পাইতে পারি। এবং এইটা শুধু এরকম না, এটা হচ্ছে মিনিমাম 50-60টা মার্কশিট দেখছি, সেই মার্কশিটের এগেইনস্টে প্রশ্ন দেখছি, বোঝার চেষ্টা করছি এইখানে কি পরিমাণ মার্ক দিছে বুঝলে এই ছেলেটা এরকম মার্ক পাইছে, তাহলে কিরকম মার্ক আসলে ওঠে। এইভাবে বুঝে বুঝে হচ্ছে অ্যানালাইসিস করার পরে আমি দেখছি যে আমার ইংলিশে মার্কের অবস্থা 80-90-এর উপরে ওঠার মতো না, 200-তে। আমার যে হচ্ছে প্রধান অ্যাডভাইজার যে আমার, সে আমারে বলতেছে যে সব পড়াশোনা বাদ দিয়ে এখন ইংরেজি পড়, এছাড়া এই মার্ক দিয়ে ক্যাডার দিতে পারবি না। এবং আমি কে ইংরেজি ভালো পড়ায়, কার কাছে গেলে কি পাবো, বহুত মানুষজনের কাছে খোঁজাখুঁজি করলাম।
আমি অনেকগুলো স্যারের কাছে বসছি এবং প্রত্যেকটা সাবজেক্ট আমি এত পরিমাণ টিচারের কাছে মানে গাইডেন্স নিছি আপনাদের কল্পনার বাইরে। আপনারা এত টিচারের নামও শুনেন নাই, মানে আমি এত দৌড়ঝাঁপ করছি কারণ আমি অনেক দিন টাইম লস করে হচ্ছে এই লাইনে শুরু করছিলাম। আহ প্রায় অলমোস্ট 4 বছর অন্য সেক্টরে কাজ করে এরপর হচ্ছে আমি এই লাইনে আসছি। তার মানে আমার কাছে সময়টা খুব কম ছিল যে আমার যা করা দ্রুত করতে হবে। তো আমি খুব হচ্ছে মানে এদের কি বলে খুব মানে ক্রেজি ছিলাম একেবারে, যে যেখানে যে যা পড়ায় কি পড়ায় হাবি জাবি আমি সব দেখবো, আমি জানি কি করতে হবে, ম্যানেজ করে নিবারে। তা আমি প্রচুর ক্লাস করতে হইতো আমার এই কারণে, কে কি পড়াইতেছে কোথায় কি হইতেছে, মানে এটার কাজ করতো যে অমুকে ওইটা করতেছে ও কি এক্সট্রা জানতেছে আমার এটা জানতে হবে। তো ফাইনালি যখন হচ্ছে ইংরেজির এই বিষয়টা আমার মাথায় ঢুকছে, একবার যখন আমার এটা হচ্ছে চক্ষু খোলার মতন আর কি, যে মুহূর্তে আমার চক্ষুটা খুলছে যে ও আচ্ছা ইংরেজি বিষয়টা এরকম, তখন হচ্ছে আমার কাছে ইন্টারেস্টটা গ্রো করছে। এবং এইটার পরে যে রাতারাতি এই মার্কও যে যথেষ্ট এটা না, এই 25 পর্যন্ত ধরেন 12 থেকে এটা 50% লাভ দিছে এই পর্যন্ত ওকে, কিন্তু এই মার্কটারে ফার্নিশ করে এটা আর 5টা মার্ক বাড়ানোর কষ্টটা কিন্তু অনেক বিশাল। ঠিক আছে, সেটা কিন্তু আরো কঠিন। আমি রেগুলার অন্ততপক্ষে কয়েক মাস আমরা 11টা থেকে রাত 1টা পর্যন্ত 3 বন্ধু বিষয় বসে হচ্ছে ট্রান্সলেট করতাম। এর মধ্যে একজন ছিল, আমি বাদে একজনের কথা বলতেছি, সে হচ্ছে ওয়ার্ড স্মার্ট, তার পুরো মুখস্থ ছিল। সে প্রচুর ওয়ার্ড, এই যে উপরে আমি যে ওয়ার্ড গুলো লিখলাম এটা যারা আপনার ওয়ার্ড স্মার্ট করছেন তারা জানেন, এগুলো সব ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড, যে অ্যাস ইউজ, মিটিগেট, ক্লাসিফাই, মডিফাই, নালিফাই, হ্যান ত্যান হাবি জাবি প্রচুর ওয়ার্ড বলা যায়। সে প্রচুর ওয়ার্ড বলতে পারতো, কিন্তু ওইটার জায়গা মতন খাটানো কঠিন ছিল। আর আমার তো একজন মানে যে ভালো বুঝে এরকম একটা লোককে লাগবে যে ভালো জাস্টিফাই করতে পারে। এই জন্য ঢাকা ভার্সিটির ইংলিশ লিটারেচার একটা ছেলে ছিল যার ইংলিশের দক্ষতা খুবই ভালো। আমরা এই 3জন ট্রান্সলেশন প্র্যাকটিস করতাম, 3জনের রিটেন ক্যান্ডিডেট ছিলাম, ট্রান্সলেশন প্র্যাকটিস করতাম, এক এক লাইন এক একজন করতাম। এ করার পরে এই দুজন আবার বলতাম আমি এইভাবে করছি, এরকম করতাম। দেখা যেত যে 5টা বা 10টা লাইন করতে আমাদের 2-3 ঘন্টা সময় লাগছে। আবার আমরা দেখতাম এইটা ওই পত্রিকায় কিভাবে লিখছে বা অন্য জায়গায় কিভাবে করছে এরকম। প্রথম আলোর বাংলা, প্রথম আলো ইংলিশ পাওয়া যায়, প্রথম আলো বাংলা, প্রথম আলো ইংলিশ অ্যাপ আকারে পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়। ওই দুইটা অ্যাপস আমরা ওপেন করতাম, একই নিউজ দুই জায়গায় খুঁজে বাই করতাম, দেন পরে দেখতাম যে একই নিউজ হচ্ছে। মাঝে মাঝে পাইতাম না, মাঝে মাঝে ইম্পর্টেন্ট থাকতো না, দেখতাম একই নিউজ তো প্রথম আলোতে লেখে আবার ডেইলি স্টারও লেখে, দুই জায়গায় কি ধরনের এরকম ইয়ে করা যেত। তা আমরা এরকম যে কোনো একটা নিউজ নিয়ে বসতাম, বসে আমাদের মতো ট্রান্সলেট করতাম, দেখতাম অন্য জায়গায় কি লিখছে, কে কোন ওয়ার্ড কিভাবে লিখতেছে, কোন সেন্টেন্সটা আমরা কেমনে লিখছি। মাঝে মাঝে দেখতাম তাদের থেকে ভালো লিখছি, মাঝে মাঝে দেখতাম আরে এইটাতে এইভাবে বলা যায়। এবং এই কাজটা কিন্তু কয়েক মাস করার পরে আমাদের মোটামুটি আমি আমার কথা বলি, 3জনের ভিতরে আমার অবস্থা খারাপ ছিল, যে আমি মোটামুটি একটা জায়গায় দাঁড়াইছি, যে ঠিক আছে এবার আসো ট্রান্সলেশন দাও, পারবে। তো আপনি এই ট্রান্সলেশন বাদ রেখা বিশ্বাস করেন, এটা শুধু 10 মার্কের ট্রান্সলেশন না, আপনি যে ফোকাস আর্গুমেন্ট যে লিখতেছেন 100 মার্কের ওরাও এইখানে আছে, আপনি যে প্যাসেজ রাইটিং লিখতেছেন ওরাও এর ভিতরে আছে। আপনি এই ব্রেকডাউন এই জিনিস মাথাতে বাইর করে রাখা আপনি এই যাত্রা থেকে উদ্ধার পাবেন না, আপনার এইটারে ফেস করতেই হবে। তো যাদের আমাদের মতন মানে ভয় আছে, ভয় ডর আছে, আর এই জিনিস আপনাদের রিপ্লাই কম। আমি একটা আমার আমার একদম ব্যক্তিগত জিনিস বলি, ধরেন আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, মানে আমি যাদের সাথে পড়তাম ম্যাক্সিমাম মানুষ আমার অনেক জুনিয়র, 3-4 বছরের জুনিয়র, এরা যদি আমার ফ্রেন্ড ছিল, ব্যাচমেট ছিল। আমি যাদের সাথে পড়তাম ম্যাক্সিমাম মানুষ আমার জুনিয়র, মানে বিসিএস দিতে আসা 3-4-5 বছরের জুনিয়র এমন আছে, আমি 11 ব্যাচ, তারা তো 16 ব্যাচ। তো এই লাইনে নাইমে আপনার মান সম্মানের কোনো কিছু নাই, আমি পারি না, এটা আপনারা স্বীকার করে নিয়ে বসতে হবে। এবং যখন আপনি শিখতে বসছেন, এই জায়গায় 22টা লোক আছে, আপনি চিন্তা করবেন কি আমি আমি 22 নম্বরে, আমি কিছু বুঝতেছি না ভাই, আমি কিছুই বুঝতেছি না, আমার আবার বুঝান। মানে নাকে কান্না সর্বোচ্চ স্তরে থাকেন, কোনো সমস্যা নেই, আমি বুঝতেছি কে কি মনে করবে, কোন ছেলে থাকলো, কোন মেয়ে থাকলো, কোন আপু থাকলো, কোন ভাবি থাকলো, যে যা খুশি মনে করে করুক, আপনার কোনো কিছু যায় আসে না। আপনি এখানে শিখতে বসছেন, আমি পারি না, কি করব। কিন্তু যে মুহূর্তে আপনি পরীক্ষার হলে ঢুকবেন সেই মুহূর্তে চিন্তা করবেন কি আমি এই 22 জনের ভিতরে 1 নম্বর, আমি এই রুম দিয়ে যদি একটা ছেলে ক্যাডার হয়ে বেরোয় এটা আমি বেরোবো, আর কেউ বেরোবে না। ঠিক আছে, এবং এই বিশ্বাস আপনার হচ্ছে চাকরি পাওয়াবে, বুঝতে পারছেন। আমি অনেক চাকরি পাই নাই, স্রেফ এইটা হচ্ছে মানে মুখ ফুটে বলতে পারি নাই বুঝলা, যে না এখান থেকে আমি বেরোবো। এবং যে মুহূর্তে আমি এটা বলতে পারছি, মানে বুঝছি যে না এটাই বিষয়, যে ঠিক আছে এখানে কেউ কোনো কিছু নাই, আমি এই ভাইবা দিছি, আমি পাই নাই, ও চাকরি পাইছে, অমুকে হচ্ছে অমুক পরীক্ষায় ফার্স্ট হইছে, এরা এরকম ছেলে পেলে পোস্ট হচ্ছে এত কম, কেমনে ক্যাডার হবো, এইসব মাথাতে ঝাড়িয়ে ফেলায় সিম্পলি মনে করতাম এই রুম দিয়ে খালি আমি বেরোবো ক্যাডারে, কোনো সমস্যা নেই। আমরা 3 ব্যাচমেট এক রুমে বসে পরীক্ষা দিছি কুয়েটের, 3জন 3 জায়গায় বসে, কিন্তু আমি বলছি যে আমি বেরোবো, আমি বেরোইছি। আপনারে ওই মানে ওই ইফোর্ট দিয়া ওই
মানে বিশ্বাসটা গ্রো করতে হবে যে আমি এই পরিমাণ এফোর্ট দিছি, আমারে দিয়ে হবে, এই রুমে যে যা আছে সব ফাল, আমি যেটা বলছি এটাই ফাইনাল, কারো কাছে কোনো কিছু শোনা লাগবে না, এন্ড কেউ বেরোলে আমি বেরোবো, ওই পরিমাণ আমার ভিতরে ক্যালিবার এখন গ্রো হয়েছে। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে এই যে লজ্জা, ঘৃণা, ভয় সব ফেলাই দিতে হবে। ভাই বুঝি নাই, আবার বুঝান। আপনি টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, আমি আপনার 100 বার বুঝাইতে বাধ্য, এবং আপনি এখান থেকে বুঝে বেরোবেন, কারণ আপনার এটা দায় দায় ঠেকছেন আপনি। ঠিক আছে? প্রিলিবাস করছেন, রিটেন এই চাকরি পরীক্ষা দিয়া, সিনিয়র অফিসারে রিটেন পড়াশোনা করে দিয়া ভাইবা দিয়ে যদি চাকরি না পান, তাহলে এর চাইতে লজ্জার কিন্তু ভাই কোনো কিছু নাই। আমি আমার লাইফে একটা সিঙ্গেল মানুষ চিনি না, একটা সিঙ্গেল মানুষ চিনি না। আমি মিনিমাম 500+ লোক চিনি। 2020-এর জানুয়ারি থেকে আমি প্রিপারেশন নিতেছি, এবং আপনারা সবাই লাইভ এমসিকিউর নাম জানেন। ও সবচাইতে বড় যে মেসেঞ্জার গ্রুপ, ওইটার অ্যাডমিন আমি ছিলাম। আমরা প্রতিষ্ঠাতা ইয়ে করছি, আমি শত শত লোক দেখছি। আমি যত লোক চিনি এর মধ্যে একটা সিঙ্গেল লোককে আমি চিনি না যে ব্যাংকের প্রিপারেশন নিছে, ব্যাংকে চাকরি পায় নাই। একটা সিঙ্গেল লোক আমি চিনি না। এবং যে ছেলেটা সবচেয়ে খারাপ, যে কোনোদিন চাকরি পায় নাই, সেও এখন সিনিয়র অফিসার সোনালী ব্যাংকের। তার কাছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিল ফরেন ক্যাডারের মতন, সে ওই চাকরি পাইছে। ঠিক আছে? ব্যাংকের চাকরি হচ্ছে সব থেকে, মানে কি বলে এটারে, যে চেষ্টা করলে পাওয়া যায় এরকম একটা জিনিস। ভাগ্য তো ডেফিনেটলি আছে এখানে। ভাগ্য কি? আপনি হয়তো একবারে পাবেন, আর একজন হয়তো 2 বারে পাবে, কেউ হয়তো মেধাবী শুরুতে পাবে, কেউ তো প্যানেলে পাবে, এই বাট পাবেনি। এই বিশ্বাসটা রাখা একদম খুব কনফিডেন্টলি পরীক্ষা দিবেন, কনফিডেন্টলি প্রিপারেশন নিবেন। এইখানে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। আপনারা মানে এইখানে যারা আপনাদের ক্লাস নিবে, এরা এক একজন এক এক মানে অ্যাটলিস্ট 2টা 9 গ্রেডের চাকরি করছে লাইফে, মানে পাইছে না, করছে। এখানে আমরা যারা ক্লাস মিনিমাম আরো বেশি, এক একজন 4টা 5টা। আমাদের এক ভাই আছে তো মনে হয় বাংলাদেশে যে কটা এডি আছে সব কটা এডি হয়েছে, এমন কোন এডি নাই যে সে হয় নাই, এরকম লোক আছে। তো আপনাদের এইখানে, এবং আমরা প্রচুর প্রচুর খাইছি, ভুল করছি, ফেল করছি, খুঁজছি কেন ফেল করছি। আমরা চাই না যে ওই জিনিসগুলো আপনারা করেন। তো আপনারা একেবারে কনফিডেন্ট থাকবেন এবং ক্লাসগুলাই খুব বেশি পার্টিসিপেট করবেন। বুঝি নাই চেষ্টা করবেন, ভুল হবে। এইখানে ভাই এই জিনিসটা, এই যে এই ওয়ার্ডটা একেবারে ফেলাই দেন। আমরা হচ্ছে পুরো বানায় ফেলেন, কে কি বললো না বললো কোনো কিছু গায়ে মাখবেন না। আপনার কাজ হচ্ছে পড়া, আল্লাহ আল্লাহ করা, পরীক্ষা দেওয়া, সময় হবে চাকরি পাবেন, হিসাব শেষ। ঠিক আছে? এবার আমরা ট্রান্সলেশন করবো। হ্যাঁ, এই বাক্যটা করেন, দেখেন এখানে কি কি আছে। আগে দেখেন ব্রেকডাউন করতে পারেন কিনা। আমার আগে বলেন যে কে ব্রেকডাউন করতে পারতেছেন না, যে আমার ব্রেকডাউন করতে সমস্যা হইতেছে। খুবই সহজ ইয়া, এখানে একদম সহজ। এই বাক্যটা দেখেন, দে একসেপ্ট ডিপোজিটস ফ্রম, মানে এটা হচ্ছে আমার প্রিপোজিশন দিয়ে অ্যাড হয়েছে, এটা হচ্ছে একটা এক্সটেনশন ফ্রম ইন্ডিভিজুয়াল ইন ইনস্টিটিউশন। এইটুকু দেখেন বাদ দেন, তাও দেখেন বাক্য মিলবে। এটা বাদ দিয়ে করেন, দে একসেপ্ট ডিপোজিটস অ্যান্ড লেন্ড মানি টু বিজনেস অ্যান্ড কনজিউমার্স। দেখেন তো বাক্য মেলে কিনা। দে একসেপ্ট ডিপোজিটস, তারা হচ্ছে ডিপোজিট কালেক্ট করে, অ্যান্ড লেন্ড মানি, এবং সেটা হচ্ছে কোথায় লেন্ড করে, তারা হচ্ছে বিজনেস এবং কনজিউমারের প্রতি, তারা সেটা হচ্ছে ঋণ দেয় বা ইয়া করে, বিতরণ করে। এইখানে এটা দেখেন হচ্ছে এক্সটেনশন। দেখেন এটা ছাড়া বাক্য মেলে নাকি মেলে না? মেলে। মেলে ভাইয়া। তাহলে এটাও এক্সটেনশন। তাহলে আমরা নন ফাইনাইট দিয়ে দেখবো এক্সটেনশন আছে, আমরা দেখবো প্রিপোজিশন দিয়ে হচ্ছে এক্সটেনশন আছে। ওকে, মডার্ন ব্যাংকিং সার্ভিসেস। আচ্ছা, মডার্ন ব্যাংকিং সার্ভিসেস, আচ্ছা মডার্ন ব্যাংকিং সার্ভিসেস ইনক্লুড অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ এন্ড এটিএম ফ্যাসিলিটিস। ওকে, তাহলে এখানে ফাইনাল ভার্ব কই? ইনক্লুড। গুড। হুম, এই ঠিক এমনি করে দিয়ে যাবেন যে এটা আমার সাবজেক্ট, এটা ফাইনাল ভার্ব হবে। সেন্ট্রাল ব্যাংকস রেগুলেট দ্য ব্যাংকিং সেক্টর এন্ড কন্ট্রোল। সেন্ট্রাল ব্যাংক রেগুলেট এন্ড কন্ট্রোল দ্য মানি সাপ্লাই, দুইটা ফাইনাল ভার্ব আছে। তারপর হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস অফার ভেরিয়াস অ্যাকাউন্টস লাইক হ্যান ত্যান হাবিজাবি এন্ড ফিক্সড ডিপোজিট। আচ্ছা, এই দেখেন এই যে এরকম টাইনে টেনে যেতে হবে, এটা কিন্তু পুরোটা ওয়ার্ড পড়া যাবে না। যে এখানে আমি একটা খাতা দেখতেছিলাম অনুবাদের, বুঝছেন, জলবায়ু পরিবর্তনের জন্য কি কি হয়, তা লিখছে সমুদ্র উচ্চতা বাড়ে, সমুদ্র উচ্চতা মানে
এর পরিবর্তনের কারণে এই হয়। তো ওইখানে লিখছে কি একটা ওয়ার্ড আছে হেভি মনসুন, তো সে মনসুনের বাংলা লিখছে হচ্ছে পূর্ণিমা। হ্যাঁ, এবং লেখা আগে পরে সে আবার ওয়ার্ডও লিখছে যে জলবায়ু পরিবর্তনের জন্য পূর্ণিমা, সমুদ্র উচ্চতা বৃদ্ধি, এইভাবে লিখছে। এটা এটা তো কোনো সেন্স মেক করে না যে এটা আবার কি লিখলো, সমুদ্র উচ্চতা বৃদ্ধিটাকে আবার পূর্ণিমা শব্দটা করে আসলো। এখন সে যদি এই যে হেভি মনসুন, এটা যদি এই যে ধরো হেভি মনসুন কি মানে প্রচুর বৃষ্টিপাত হইতেছে, সে যদি প্রচুর বৃষ্টিপাত এই কথাটা যদি অ্যাভয়েড করতো, আমি কি টের পাইতাম? কেউ কিন্তু খাতা দেখার সময় ওয়ার্ড টু ওয়ার্ড বসে না দেখতে যে এই ওয়ার্ডের মিনিং সে কই লিখলো, কেন লিখলো না। তার মানে আপনি যদি কোনো ওয়ার্ড না জানেন, ধরেন এখানে বলছে সেভিংস অ্যাকাউন্ট খুলে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে, ফিক্সড ডিপোজিট খুলে, আমার কারেন্ট অ্যাকাউন্ট আমি চলতে হিসাব জানি না। তারপরে সেভিংস হচ্ছে সঞ্চয় হিসাব, এটা তো ব্যাংকার হিসাবে আমি জানি যে সেভিংস হচ্ছে সঞ্চয় হিসাব, কারেন্ট হচ্ছে চলতি হিসাব, আমি এটা জানি না, আমি অ্যাভয়েড করে যাব, জানি না। এখানে যদি আপনি একটা অ্যাভয়েড করে যান, কেউ টের পাবে? টের কিন্তু পাবে না। কিন্তু আপনি যদি একটা ভুল ওয়ার্ড লিখে দেন এটার পরিবর্তে পূর্ণিমার মতন, তাহলে তো হবে না। ঠিক আছে, কটু হলে চোখে পড়ে যাবে সেইটা। হ্যাঁ ওইটা আগে চোখে পড়বে, ওটা করা যাবে না। এবং আপনি শুধু জাস্ট মূল বাক্যটা ঠিক রাখা, দুই একটা এক্সটেনশন রাখা, মানে যেটা দুই একটা এক্সটেনশন আপনার এমনিও রাখতে হবে, নইলে আপনি সেন্টেন্স মিলাইতেও পারবেন না। ঠিক আছে, আমি তো আপনাদের দেখাইছি, দেখেন এইটা ছাড়া হয়, এটা ছাড়া হয়, কিন্তু লেখার ওই যে ওটারে কি বলে, একটার পর একটা ধাপ ধাপ আগাইতে গেলে তখন দুই একটা এক্সটেনশন আপনার এমনিই ব্যবহার করতে হবে, আপনি বুঝবেন বা ইউজ হয়ে যাবে। এর দুই একটা বাক্য লেখেন, এইটারই অর্থ লেখেন দেখি, কি বাংলা লেখেন আপনারা, এটা বাংলা পরিবার। আচ্ছা, এখনো ট্রান্সলেশনের উপরে মানে কার ভয় আছে একটু বলেন তো, যে ভাই এখনো হচ্ছে আমার ভয় কাটে নাই বা কিছু। আপনারা এত চুপচাপ আছেন, আমি খুব ভয় পাচ্ছি। আচ্ছা, অনুবাদ করার সময় কারো যদি বাংলা টাইপ করতে কষ্ট হয়, ইংলিশে টাইপ করেন, বাংলিশে লেখেন, সমস্যা নাই, যেভাবে মন চায় লেখেন। ব্যাংকিং দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এই যে দেখেন, ধরেন লিখছেন ব্যাংকিং দেশের এটা তো আমি এভাবে পড়তেছি, বুঝছি বলে যে ব্যাংকিং দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। There is a crucial role in the economic development of a country. আচ্ছা, এখন এইটারে ধরেন আমি যদি আগে নিয়ে যাই, আপনি যদি এইভাবে বলেন দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে দেখেন এই বাক্যটা শুনতে আর একটু ভালো শোনায়। তার মানে হচ্ছে এই যে ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইটুকু হচ্ছে আমার আসল বাক্য। ঠিক আছে, এটা এমনি বললে আবার রুলস এর দিকে চলে যাবে, এরকম বিষয় নাই। মানে কেমনে শুনতে জিনিসটা আরো সাবলীল শোনায় সেইটা, এই সাবলীল জিনিসের কোনো ভুল শব্দ নাই। ঠিক আছে, আপনি যেমন লিখছেন ওইটাই শুদ্ধ, কিন্তু একটু আগে পরে করলে তখন শুনতে কোনোটা একটু ভালো শোনাবে, কোনোটা একটু কম ভালো শোনাবে। এই লেখেন লেখেন লেখেন। যা যা লিখতে চাইতেছে না, অ্যাটলিস্ট এই বাক্যটা লেখেন দেখি, দুই একটা বাক্য তো দেখি। আপনাদের ট্রান্সলেশন 10টা সিঙ্গেল লাইন, 10টা ইয়ে করতে হবে, এমনিও আসতে পারে, প্যাসেজও আসতে পারে। নর্মালি প্যাসেজ আকারে দেয়, এটা স্যারদের ইচ্ছা কেমনে দিবে, বাট যেমনি দিক, আপনাদের যেভাবে দেখাই নিলো ব্রেকডাউন করে করার, এমনি করে যদি সাবজেক্ট ফাইনাল ঠিক রেখে করেন, মানে পুরা মার্কই পাবেন আর কি, কোনো ভেজাল হবে না। জমাদানকারী এবং ঋণ নেওয়া ব্যক্তির মধ্যে ব্যাংক মধ্যস্থতার কাজ করে।
আচ্ছা আচ্ছা, এইখানে দুইটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের হচ্ছে সলিউশনও দেওয়া আছে। আপনারা এটা করেন, করে আর কি দেখেন যে হচ্ছে কিনা। আর চেষ্টা করেন যেটা বললাম যে একই নিউজের হচ্ছে বাংলা ইংলিশ দেখার, দেখে সেইভাবে হচ্ছে করার, তাহলে হচ্ছে আরো বেশি বুঝতে পারবেন ভালো ভালো করে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।